ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। এত ইম্পর্ট্যান্ট কনসেপচুয়াল একটি ক্লাস মডার্ন হিস্ট্রি অফ আসাম আমরা আজকে কভার করব। বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে 1826 থেকে নিয়ে আমরা 1947 অবধি পর্যন্ত এবং এর পরবর্তী সময়ে যা হয়েছিল আফটার ইন্ডিপেন্ডেন্স তাও আলোচনা করব। অর্থাৎ একটি ক্লাসের মধ্যে আমরা মডার্ন হিস্ট্রি অফ আসাম কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অ্যান্ড ইয়ার অলসো ইভেন্ট আমরা বুঝে শুনে কভার করব। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটি এত ইম্পর্টেন্ট, আমি মনে করি যা হিস্ট্রির ক্লাস হয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে অনেকটা ক্লাসেস হয়েছে, আসামের হয়েছে, এই সবগুলো ক্লাস থেকেও মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসটি মডার্ন হিস্ট্রি অফ আসামের। আমরা আজকে দেখব প্রতিটা ইয়ার থেকে কী কী প্রশ্ন তৈরি হতে পারে, আর সবটুকু প্রশ্ন যাতে একসাথে আমরা দেখব, কনসেপ্টটা যাতে আমাদের ভালো করে বিল্ড আপ হয়, এই জন্য একটি ইয়ারের মধ্যে কী কী হয়েছিল, কার দ্বারা হয়েছিল, সবটুকু আমরা আলোচনা করব। যাকে নিয়ে যে সংগঠন, যে অর্গানাইজেশন, যে অ্যাসোসিয়েশন, যে মানুষ নিয়ে আলোচনা করব, তার প্রতিটা পয়েন্ট আমরা কভার করব একসাথে, তখন আমাদের কনসেপ্টটা বিল্ড আপ ভালো করে হবে। আমরা দেখি, ক্লাসটি ওয়াচ করি, দেখবেন কতটা ইন্টারেস্টেড ক্লাস এবং মিনিংফুল ক্লাস, যা প্রতিটি কম্পিটিটিভ এক্সাম, পার্টিকুলারলি আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেহেতু সামনে রয়েছে, 3rd গ্রেডের এক্সাম, 4th গ্রেডের এখনও অনেক সময় রয়েছে, তো এই ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট। আমি মনে করি অনেকটা মার্কস ক্যারি করবে এই ক্লাসটি। তো আমরা আরম্ভ করি। দেখতে পাচ্ছেন মডার্ন হিস্ট্রি অফ আসাম ফ্রম 1826 থেকে 1947 অবধি পর্যন্ত মডার্ন হিস্ট্রি, আর তার পরবর্তী সময়কে আফটার ইন্ডিপেন্ডেন্স বলা হয়, তাও আমরা একটি ক্লাসের মধ্যে আলোচনার মধ্যে নিয়ে আসবো এবং কভার করব। তো নাম্বার 1, আমাদের টাইমলাইন শুরু হয় হিস্ট্রির টাইমলাইন। আমরা যেভাবে হিস্ট্রি অফ ইন্ডিয়া কভার করেছিলাম, মডার্ন হিস্ট্রির মধ্যে যেভাবে আলোচনা করেছিলাম, টাইমলাইন দেখে দেখে হিস্ট্রির টাইমলাইনগুলো আমরা দেখেছিলাম, সেম তেমনিভাবে মডার্ন হিস্ট্রি অফ আসাম আমরা কভার করব হিস্ট্রির টাইমলাইন দেখে দেখে। তো নাম্বার 1, আমাদের হিস্ট্রির টাইমলাইন হচ্ছে কি 1826। এই 1826 আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো 1826 থেকে কি কি প্রশ্ন হতে পারে, বিলকুল কনসেপচুয়াল ক্লাস হবে, এবং যদি কেউ একবার ওয়াচ করে, আশা করি সেকেন্ড টাইম ওয়াচ করতে হবে না। প্রতিটা সন থেকে, প্রতিটা ইয়ার থেকে, প্রতিটা ইভেন্টের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো নাম্বার 1, 1826 আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো 1826 থেকে 1826 টু 1858 অবধি পর্যন্ত এই সময়কে বলা হয় কোম্পানি রাজ। আসামের কোম্পানি রাজ হয়েছিল, অর্থাৎ আসামের মধ্যে 1826 থেকে নিয়ে 1858 অবধি পর্যন্ত, যখন গভর্নমেন্ট অফ অ্যাক্ট আসে 1850-তে, এর পূর্ব অবধি পর্যন্ত আমরা এই সময়কে বলা হয়, এই টাইম পিরিয়ড, এই যে যতটা সময় চলছিল, এই সময়ের মধ্যে আসামের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করেছিল, এই জন্য বলা হয় কোম্পানি রাজ বলে এই সময়কে বলা যায়। এই জায়গা থেকে আমরা একটি প্রশ্ন ক্লিয়ার করলাম, একটি কনসেপ্ট, যে কোম্পানি রাজ কোন সময় পিরিয়ডকে বলা হয়, তা হচ্ছে 1826 থেকে নিয়ে 1858 অবধি পর্যন্ত। কেন কোম্পানি রাজ বলা হয় তা আমরা দেখি। তো একটি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো, স্মল কনসেপ্ট। এই জায়গা থেকে আমাদের আরও প্রশ্ন ক্রিয়েট হয়, 1826-এ কী হয়েছিল। 1826-এ ব্রিটিশরা আসামের মধ্যে ফার্স্ট টাইম আক্রমণ করেছিল, ইনভেড করেছিল। আক্রমণ যখন করার পর, তখনকার সময়ে ভালো করে বুঝবেন, তখনকার সময়ে আসামের শাসক ছিলেন বার্মিজ কিং বা বর্মার কিং যারা ছিল, বর্মারা রাজত্ব করছিল আসামের মধ্যে। বর্মারা রাজত্ব করছিল, বর্মার কিং ছিলেন। তো তখনকার আসামের যদি দায়রা আমরা দেখি, প্রেজেন্ট সময় থেকে 3 বুল 4 বুল বড় ছিল, অনেকটা ওয়াইড দায়রা ছিল, অনেকটা ওয়াইড তার এরিয়া ছিল। যেমন মনে করেন বর্তমান সময়ে যে ঢাকা রয়েছে, ঢাকা ইস্টার্ন বা যাকে ইস্টার্ন বেঙ্গল বলা হতো বাংলাদেশ হওয়ার পূর্বে, ওই ইস্টার্ন বেঙ্গলটা আসামের সাথে ছিল। তারপরে মিজোরাম আসামের সাথে ছিল, নাগাল্যান্ড আসামের সাথে ছিল, অ্যান্ড অলসো মেঘালয় আসামের সাথে ছিল। তারপরে সাম পার্ট অফ মণিপুরও আসামের সাথে ছিল, অ্যান্ড অলসো আরও বিভিন্ন ছোটো ছোটো প্রভিন্সগুলো, তখন কিন্তু স্টেট ছিল না, প্রভিন্স বলা হতো। এই সবটুকু প্রভিন্স কিন্তু আসামের সঙ্গে ছিল, অনেক বড় একটি এরিয়া ছিল আসামের। তো যখন ব্রিটিশরা আসামের মধ্যে আক্রমণ করে 1826-এ, আক্রমণ করার পর
তার এই বার্মার কিং এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটি চুক্তি হয়েছিল, যে চুক্তিকে আমরা এন্ডাবোয়ার সন্ধি বলে জানি, যেই চুক্তিকে আমরা কি এন্ডাবোয়ার সন্ধি বলে জানি। এন্ডাবোয়ার সন্ধি বলে আমরা জানি। তো এই চুক্তিকে কি বলা হয়? এন্ডাবোয়ার সন্ধি বলা হয়। তো মনে রাখবেন যদি এক্সামের মধ্যে আসে যে এন্ডাবোয়ার সন্ধি কখন হয়েছিল, তা হচ্ছে 1826, নাম্বার 1 কনসেপ্ট। তারপর এন্ডাবোয়ার সন্ধি কাদের মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বার্মার কিংয়ের মধ্যে হয়েছিল একটি চুক্তি। আর যখন ওই চুক্তিটি হয় এরপর থেকে আসামের উপর কিছুটা অংশের মধ্যে, পুরোটা আসামের মধ্যে নয়, কিছুটা অংশের মধ্যে আসামের ব্রিটিশের রাজত্ব দায়ম হয়ে যায় অর্থাৎ এস্টাবলিশ হয়ে যায়, অর্থাৎ ব্রিটিশরা রাজত্ব করতে শুরু করে। ব্রিটিশ বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা রাজত্ব করতে শুরু করে। তারপর আরেকটি পয়েন্ট আমাদের রয়েছে, তখন তারা কি করে? চুক্তি করার পর প্রথমে আক্রমণ করে, যদি প্রশ্ন আসে যে ব্রিটিশরা আসামের মধ্যে কখন আক্রমণ করেছিল, তা হচ্ছে 1826-এ। তারপর যদি বলা হয় যে ব্রিটিশ কখন আসামে রাজত্ব শুরু করে, তা হবে 1826। কখন চুক্তি হয়েছিল এন্ডাবোয়ার চুক্তি, তা হচ্ছে 1826। আর যদি প্রশ্ন করে কাদের মধ্যে হয়েছিল, তা হচ্ছে আসামের কিং ছিলেন, বার্মার কিং ছিলেন উনি, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের মধ্যে হয়েছিল। এই জন্য তারা কন্টিনিউয়াসলি রুল করেছিল 1826 থেকে নিয়ে 1857 অবধি পর্যন্ত। আর এই ডিউরিংয়ের সময়কে যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল করেছিল, এই জন্য বলা হয় কোম্পানি রাজ অথবা কোম্পানি রুল আসামের মধ্যে হয়েছিল। তো আশা করি আপনাদের এই জায়গা থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আমাদের কনসেপ্ট হচ্ছে 1828 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1828-এ কী হয়েছিল? 1828-এর মধ্যে নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে যে আসাম থেকে ব্রিটিশের বিরুদ্ধে ফার্স্ট রেভলিউশন, ফার্স্ট মুভমেন্ট, ফার্স্ট বিদ্রোহ আরম্ভ হয়। তো এই জায়গায় কনসেপ্ট আমাদের কি নাম্বার 1 প্রশ্ন তৈরি হবে যে কখন আসামের মধ্যে ফার্স্ট ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ আরম্ভ হয়েছিল, তা হচ্ছে 1828-এ। কার দ্বারা হয়েছিল? তা হচ্ছে গুমদর কনওয়ারের দ্বারা হয়েছিল। গুমদর কনওয়ারের দ্বারা ফার্স্ট রেভলিউশন, ফার্স্ট ব্রিটিশ বিরোধী আন্দোলন আরম্ভ হয়েছিল আসামের মধ্যে। এই জায়গা থেকে আমরা কনসেপ্ট পেয়ে গেলাম যে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন কব আরম্ভ হয়েছিল আসামের মধ্যে, কখন? তা হচ্ছে 1828-এ। কার দ্বারা হয়েছিল? তা হচ্ছে গুমদর কনওয়ারের দ্বারা হয়েছিল। আমরা কনসেপ্ট পেয়ে গেলাম। এখন এই জায়গা থেকে আরেকটি প্রশ্ন হয় যে ফার্স্ট আসামিসকে যিনি ব্রিটিশের বিরুদ্ধে রেভলিউশন করেছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তিনি হচ্ছেন গুমদর কনওয়ার। এন্ড অলসো যদি জিজ্ঞাসা করা হয় যে ফার্স্ট আসামিস না বলে যদি বলে ফার্স্ট আসামের কে করেছিলেন, তিনি হচ্ছেন গুমদর কনওয়ার। এই জায়গা থেকে আমাদের 2-3টি প্রশ্ন তৈরি হতে পারে, তা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপর 1828-এ কী হয়েছিল? 1828-এর মধ্যে এই ব্রিটিশরা কাছাড়ের কিংডমটা তাদের দায়রার মধ্যে ইনক্লুড করে নিয়েছিল। কাছাড় যে কিংডম ছিল, এই কাছাড় তাদের দায়রার মধ্যে তাদের যে টেরিটরি রয়েছে এই এলাকা এরিয়ার মধ্যে তারা কি করেছিল? ইনক্লুড করেছিল। তো এক্সামে আরেকটি প্রশ্ন তৈরি হতে পারে, কাছাড়কে কখন ইনক্লুড করে? কাছাড়কে ব্রিটিশরা ইনক্লুড করে তাদের দায়রার মধ্যে এই 1828-এ। এরপর এই জায়গা থেকে আরেকটি প্রশ্ন আমাদের হতে পারে, আসামকে যদি আমরা 2টি পার্টে পার্ট করি, তাহলে লোয়ার আসাম অ্যান্ড আপার আসাম, আমরা এখনও বলে থাকি আপার আসামরা, লোয়ার আসামরা এভাবে বলে থাকি। তো লোয়ার আসামকে পার্মানেন্টলি ব্রিটিশের দায়রার মধ্যে, ব্রিটিশের সারাউন্ডিংয়ের মধ্যে, ব্রিটিশের টেরিটরির মধ্যে ব্রিটিশরা যে শাসন করছিল তাদের শাসন সীমানার মধ্যে চলে গিয়েছিল এই 1828-এ। তখন বলা হয় যে শক্তভাবে, অর্থাৎ ডাইরেক্টলি ব্রিটিশ কখন ভারতের আসামের মধ্যে শাসন আরম্ভ করে, তা হচ্ছে 1828। কীভাবে প্রশ্ন হয় তা আমরা আপনাদের সাথে অলরেডি আলোচনা করে নিচ্ছি, যাতে আপনাদের কোনো প্রকারের কনফিউশন, ডাউট না থাকে। তো যদি প্রশ্ন করে যে মজবুত হাতে, বা যদি বলে ডাইরেক্টলি কখন আসামের মধ্যে ব্রিটিশের রাজত্ব আরম্ভ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির,
তা হচ্ছে 1828 থেকে আরম্ভ হয়। দেখতে পাচ্ছেন লোয়ার আসামকে তাদের টেরিটরির মধ্যে নিয়ে নিয়েছিল, অলসো কাছাড়কেও তাদের মধ্যে নিয়ে নিয়েছিল। অর্থাৎ দেখতে পাচ্ছেন তাদের কি হয়েছে, আসামের মধ্যে বিলকুল তাদের রাজত্ব শুরু হয়ে গিয়েছে। আর এই যে গুমদর কুনওয়ার যিনি, উনি সে হলেন ফার্স্ট আসামিস বলতেও পারেন। যদি প্রশ্ন করে ফার্স্ট আসামিস যে ব্রিটিশের বিপক্ষে মুভমেন্ট করেছিলেন, যিনি ব্রিটিশের বিরুদ্ধে রেভলিউশন করেছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন গুমদর কুনওয়ার। যদি বলা হয় ফার্স্ট আসামিস না বলে ফার্স্ট আসামের কে ছিলেন, তিনিও সেম আনসার হবে। তো আশা করি আমাদের এই 1828 থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আরেকটি প্রশ্ন এক্সট্রা মনে রাখবেন, যখন আমার কোনো একটি প্রশ্ন মনে আসবে আমি আপনাদেরকে এক্সট্রা দিয়ে দেব, আপনারা মনে রাখবেন। যদি প্রশ্ন করে হু ওয়াজ দ্য চিফ অথবা হু ওয়াজ দ্য কমিশনার অফ আসাম, ফার্স্ট কমিশনার, হু ওয়াজ দ্য ফার্স্ট কমিশনার অফ আসাম, যদি প্রশ্ন করে ফার্স্ট কমিশনার অফ আসাম কে ছিলেন, ফার্স্ট কমিশনার অফ আসাম, ফার্স্ট কমিশনার অফ আসামকে যদি প্রশ্ন করে তা হবে, আমরা সবাই জানি, ডেভিড স্কট। ফার্স্ট কমিশনার অফ আসাম হলেন, আসামের ফার্স্ট কমিশনার হচ্ছেন ডেভিড স্কট, মনে রাখবেন। আর যদি এই জায়গায় কমিশনার না বলে চিফ কমিশনার, তো ফার্স্ট চিফ কমিশনার কে ছিলেন, তিনি হবেন আর্কডেল আর্লি। আর্কডেল আর্লি, আমি স্পেলিংটা লিখে দিই, ডেভিড স্কট সবাই পারবেন। আর্কডেল আর্লি, এইভাবে নামটি হচ্ছে ওনার, আর্কডেল, এই জায়গায় এইচ হবে, আর্কডেল আর্লি। এই আর্কডেল আর্লি হচ্ছেন ফার্স্ট চিফ কমিশনার অফ আসাম। আসামের ফার্স্ট চিফ কমিশনার হচ্ছেন আর্কডেল আর্লি, এই নামটিও মনে রাখবেন। এই জায়গা থেকে একটি প্রশ্ন ক্রিয়েট হতে পারে। আরও একটি প্রশ্ন মনে রাখবেন যে কাশী সম্প্রদায়ের কে চিফ প্রথম ব্রিটিশের এগেনস্টে ওয়ার ঘোষণা করেছিলেন? কাশী সম্প্রদায়ের কে প্রথম ব্রিটিশের এগেনস্টে ওয়ার ঘোষণা করেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি আপনাদেরকে, এগুলো এক্সামের মধ্যে এসেছিল, প্রিভিয়াস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। এই জায়গা থেকে আমি আপনাদের জন্য আলোচনা করছি, মনে আসছে তাই বলে দিচ্ছি। তিনি হচ্ছেন টিরট সিং। তো ফার্স্ট কাশী সম্প্রদায়ের চিফ বলতে পারেন, কাশী সম্প্রদায়ের একজন প্রধান বলতে পারেন, যিনি ব্রিটিশের এগেইনস্টে কী করেছিলেন, ওয়ার ঘোষণা করেছিলেন, তিনি হচ্ছেন টিরট সিং। মনে রাখবেন এই আরেকটি প্রশ্ন, এই আরেকটি কনসেপ্ট। তো আমরা পেয়ে গেলাম এই সন থেকে আমাদের কনসেপ্ট কী কী হতে পারে আমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো ফার্স্ট কমিশনারকে, ফার্স্ট কমিশনার হচ্ছেন ডেভিড স্কট অ্যান্ড ফার্স্ট চিফ কমিশনার হচ্ছেন আর্কডেল আর্লি। তারপর আমরা সামনের দিকে অগ্রসর হই। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1830-তে কী হয়েছে। 1830-তে পিউলি বরফুকন, মনে রাখবেন পিউলি বড়ুয়া একজন, পিউলি বরফুকন একজন। পিউলি বড়ুয়া, ওনার ফাঁসি হয়েছিল এই মনিরাম দেওয়ানের সাথে, আর পিউলি বরফুকনের ফাঁসি হয়েছিল 1830-তে। তো পিউলি বরফুকন সম্পর্কে আমাদের কনসেপ্ট হবে 1830-তে ক্লিয়ার হবে। নাম্বার 1 হচ্ছে আমাদের কনসেপ্ট কি, পিউলি বরফুকন উনি চেষ্টা করেছিলেন যাতে ট্রাইবেল জাতি নিয়ে, অর্থাৎ যে বা যাহারা এই ট্রাইবেল জাতি নিয়ে তিনি একটি কনফারেন্স অ্যারেঞ্জ করেছিলেন, ট্রাইবেল জাতিরা নিয়ে। উদ্দেশ্য ছিল যাতে ব্রিটিশের বিরুদ্ধে কীভাবে মুভমেন্ট করা যায়, কীভাবে ব্রিটিশের বিরুদ্ধে যাওয়া যায় তা নিয়ে উনি আলোচনা করবেন। ওনার সঙ্গে আরও 2 জন ব্যক্তি ছিলেন, একজন হচ্ছেন জিরাম মেহেদি বলে একজন রয়েছেন, আর আরেকজন রয়েছেন আমার মনে আসছে না আরেকজনের নাম, আর 2 জন সঙ্গে ছিলেন। তো ওনারা বেশি এক্সামে আসে না, জাস্ট পিউলি বরফুকন থেকে আসে, পিউলি বড়ুয়া নয়, পিউলি বরফুকন। এই পিউলি বরফুকন থেকে প্রশ্ন আসে যে পিউলি বরফুকন উনি কনফারেন্স ট্রাইবেল জাতি নিয়ে উনি কনফারেন্স অরেঞ্জ করেছিলেন, আর উদ্দেশ্য ছিল যা কীভাবে ব্রিটিশের বিপক্ষে মুভমেন্ট করবেন, ব্রিটিশের বিরুদ্ধে কীভাবে উনি রেভলিউশন আনবেন। তো এই জায়গার মধ্যে দেখা যায় যে 26 জুলাই পিউলি বরফুকনকে
পিউলি বরফুকনকে ফাঁসি দেওয়া হয়। পিউলি বরফুকনকে ফাঁসি দেওয়া হয় 26 জুলাইয়ের মধ্যে। 26 কেন বললাম, কেননা এক্সামের মধ্যে কখনো সবাই জানে পিউলি বরফুকনকে 1830-তে ফাঁসি দেওয়া হয়েছে, যদি ডেটা দিয়ে দেয় তাহলে কনফিউশন ক্রিয়েট করবে। এই জন্য মনে রাখবেন 26 জুলাইয়ে পিউলি বরফুকনকে ফাঁসি দেওয়া হয়। তো এই জায়গা থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে ওনার সাথে ছিলেন জেরম মেহেদি এবং পিউলি বরফুকন, আরেকজন মনে আসছে না, আনন্দমোহন না আনন্দ না কি নাম ছিল মনে আসছে না। তো তিনজন ছিলেন ওনারা। এই তিনজন কি করেছিলেন, ব্রিটিশের এগেনস্টে ওনারা মুভমেন্ট করেছিলেন, যার ফলস্বরূপ 1830-তে 26 জুলাইয়ে পিউলি বরফুকনকে ফাঁসি দেওয়া হয়। তো 1830 থেকে আমাদের এতটুকু কনসেপ্ট যথেষ্ট, আর আমাদের কোনো কনসেপ্টের প্রয়োজন নেই। তারপর আমরা সামনের দিকে অগ্রসর হই। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1830-এর পর 1836 থেকে নিয়ে 1873 অবধি পর্যন্ত মনে রাখবেন একটি টাইম পিরিয়ড। 1836 থেকে নিয়ে 1873 অবধি পর্যন্ত এই যে মধ্যের যে টাইম পিরিয়ড যেটা রয়েছে, সময়সীমা রয়েছে, এই সময়সীমাকে বলা হয় দ্য ডার্ক এজ অফ আসামিস ল্যাঙ্গুয়েজ। আসামিস ল্যাঙ্গুয়েজের জন্য একটি অন্ধকার সময় গিয়েছিল। এই সময়টুকু কেন গিয়েছিল আমরা দেখব। 1836-এ ব্রিটিশরা আসামিস পিপলদের মধ্যে, এর পূর্বে দেখেন যে বা যাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা সিলোটি মানুষ, আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, সিলোটি ভাষা। তো ঢাকা তখন সঙ্গে অলরেডি ইনক্লুড ছিল। তো ঢাকা ছিল তখনকার সময়ে, মনে রাখবেন তখন ইস্ট বেঙ্গল, মনে রাখবেন আরেকটি প্রশ্ন মনে আসলো, ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। ইস্ট বেঙ্গল অ্যান্ড আসামের ক্যাপিটাল তখন ছিল ঢাকা, মনে রাখবেন এই কথাটি। তখনকার সময়ে যদি প্রশ্ন করে 1830 অবধি পর্যন্ত, অর্থাৎ 1836-50 অবধি পর্যন্ত, যত সময় পর্যন্ত ঢাকা থেকে সেপারেট করা হয়নি, তখন মনে রাখবেন তখনকার সময়ে ইস্ট বেঙ্গল মিনস হচ্ছে কি ঢাকা। ইস্ট বেঙ্গল আমরা দেখেছিলাম বেঙ্গলকে যখন সেপারেট করা হয় 1905-এ কার্জনের দ্বারা, তো এক সাইড হয় ওয়েস্ট বেঙ্গল যাকে কলকাতা বলে ঘোষণা করা হয়, অ্যান্ড ইস্ট বেঙ্গল যাকে ঢাকা হয়েছিল। ঢাকা জায়গাটির মধ্যে ইস্ট বেঙ্গল গিয়েছিল, ইস্ট সাইডকে ঢাকার মধ্যে পড়েছিল, অর্থাৎ ঢাকাটি ইস্ট সাইডে পড়েছিল। তো ইস্ট বেঙ্গল অ্যান্ড আসাম তখন কিন্তু একসাথে ছিল, তার ক্যাপিটাল ছিল ঢাকার মধ্যে, ক্যাপিটাল ছিল, এই কথাটি একটি মনে রাখবেন। তো 1836-এর মধ্যে ব্রিটিশরা কী করলো, 1836-এ ব্রিটিশরা অল পিপল অফ আসামের সব মানুষের উপরে ইম্পোজ করে দিল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যাতে সবাই বেঙ্গলি কথা বলতে হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করে নিল এবং বললো সবাইকে বেঙ্গলি বলতে হবে। তখন কি হলো, যারা বেঙ্গলি মানুষ তাদের তো কোনো প্রবলেম হবে না, কিন্তু যারা আসামিস পিপল অলরেডি আসামিস স্পিক করেন ওনাদের জন্য প্রবলেমেটিক একটি সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ বিলকুল প্রবলেমের মধ্যে পড়ে গেলেন। এই জন্য বলা হয় 1836 থেকে 1873 অবধি পর্যন্ত এই সময়টুকু হচ্ছে ডার্ক এজ অফ আসামিস ল্যাঙ্গুয়েজ। মনে রাখবেন এক্সামে আসতে পারে ডার্ক এজ অফ আসামিস ল্যাঙ্গুয়েজের পিরিয়ড কতটুকু সময়, তা হচ্ছে 1836 থেকে নিয়ে 1873 অবধি পর্যন্ত। তারপর আমাদের কনসেপ্ট কি, এই 1836-এ আরও একটি কনসেপ্ট আমাদের রয়েছে, যে কাছাড় যে এলাকা রয়েছিল, প্রভিন্স ছিল, এই কাছাড় অলরেডি কমিশনার অফ ঢাকার আন্ডারে, অর্থাৎ সিলেটের কমিশনার ছিল, তখন সিলেটে কমিশনার ছিল, সিলেটের ঢাকার কমিশনারের আন্ডারে, অর্থাৎ এই 1836-এর মধ্যে কাছাড়টি অলরেডি সিলেট কমিশনারের আন্ডারে চলে যায়। সিলেটের কমিশনারের আন্ডারে এই কাছাড়টিও তখন ব্রিটিশরা কী করে ট্রান্সফার করে নিয়ে চলে যায়। আরেকটি পয়েন্ট এই জায়গা থেকে মনে রাখবেন। তারপর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1837 থেকে অনেকটা প্রশ্ন আমাদের তৈরি হবে, এই সবগুলো আমরা দেখব কি কি হতে পারে। 1837 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1837-এ কী হয়েছিল, 1837-এ ফার্স্ট টাইম টি প্ল্যান্টেশন করা হয় কি বলবেন ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইম টি প্ল্যান্ট করা হয় ইন্ডিয়ার মধ্যে, ইন ইন্ডিয়া ফার্স্ট টাইম ইন্ডিয়ার মধ্যে টি প্ল্যান্ট করা হয়, অর্থাৎ চায়ের গাছ লাগানো হয় ফার্স্ট টাইম ভারতবর্ষের মধ্যে 1837-এ। এতটুকু জানলাম যে 1837-এ চার গাছ লাগানো হয়। কে লাগিয়েছিলেন,
এখন প্রশ্ন আসে, হু ওয়াজ দ্য ফার্স্ট টি প্ল্যান্টার অফ আসাম? আসামের ফার্স্ট টি প্ল্যান্টার কে ছিলেন? আসামের ফার্স্ট টি প্ল্যান্টার হচ্ছেন মনিরাম দেওয়ান। মনিরাম দেওয়ান, মনে রাখবেন আসামের ফার্স্ট টি প্ল্যান্টার কে? মনিরাম দেওয়ান। যেহেতু মনিরাম দেওয়ান চলে আসলো, তো আমি পূর্বে বলেছিলাম যে ব্যক্তি আসবেন, যে পয়েন্ট আসবে, ওই পয়েন্ট সম্পর্কে যা পয়েন্ট হতে পারে আমরা একসাথে আলোচনা করব, তখন কি হবে, আমাদের কনসেপ্ট বিল্ড আপ হবে, আর কখনো ভুলবো না। তো মনিরাম দেওয়ান থেকে আমাদের অনেকটা প্রশ্ন ক্রিয়েট হতে পারে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, তা আমরা দেখি কী কী রয়েছে। নাম্বার 1 হচ্ছে 1837-এ কী হয়, টি প্ল্যান্ট করা হয় ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইম। যদি প্রশ্ন আসে ইন্ডিয়ার মধ্যে সর্বপ্রথম চা গাছ কোন জায়গায় লাগানো হয় বা কোন সনে লাগানো হয়েছিল, তা হচ্ছে 1837-এ। যদি বলা হয় কোন জায়গায় লাগানো হয়েছিল, তা হচ্ছে চাবুয়ার মধ্যে লাগানো হয়েছিল। যদি বলা হয় কোন এরিয়া ছিল, তা হচ্ছে ডিব্রুগড়ের মধ্যে লাগানো হয়েছিল। দেখেন এই জায়গা থেকে অনেকটা এমসিকিউ তৈরি হতে পারে, অনেকটা মাল্টিপল চুজ কোয়েশন তৈরি হতে পারে। আমি সবটুকু আপনাদের সাথে ক্লিয়ার করে নিচ্ছি। নাম্বার 1 হচ্ছে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম টি প্ল্যান করা হয় কোন সনে? 1837-এ। কে করেন? মনিরাম দেওয়ান করেন। আসামের মধ্যে মনিরাম দেওয়ান করেন। কোন জায়গায় হয়েছিল? চাবুয়ার মধ্যে হয়েছিল। চাবুয়াটি কোন জায়গার মধ্যে রয়েছে? ডিব্রুগড়ের মধ্যে রয়েছে। তো আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর মনিরাম দেওয়ান থেকে আরও প্রশ্ন কীভাবে হয় আমরা দেখি, আর কী কী প্রশ্ন হতে পারে। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মনিরাম দেওয়ান যিনি কমার্শিয়ালি বাণিজ্যিক উদ্দেশ্যে তিনি চা গ্রো আপ করেছিলেন। প্রশ্ন আসে, হু ওয়াজ দ্য টি গ্রোয়ার ইন কমার্শিয়ালি ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। অর্থাৎ এইভাবে প্রশ্ন তৈরি হতে পারে যে কে ভারতবর্ষের সর্বপ্রথম কমার্শিয়ালি বাণিজ্যিক উদ্দেশ্যে টি প্ল্যান্টেশন করেছিলেন, ট্রি গ্রো করেছিলেন, ট্রি বড় করেছিলেন, তা উৎপাদন করেছিলেন? তিনি হচ্ছেন মনিরাম দেওয়ান। তো দেখতে পাচ্ছেন মনিরাম দেওয়ান থেকে আরেকটি প্রশ্ন আমাদের তৈরি হয়েছে। আরও মনিরাম দেওয়ান থেকে প্রশ্ন আসবো আমরা পরবর্তী সময়ে দেখবো। এই জায়গায় মনিরাম দেওয়ান বর্তমানে ইরেজ করবো না, তা হোক। তারপরে আমরা দেখি আমাদের এই সনে দেখলাম কি হয়, টি ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম প্ল্যান্ট করা হয় চাবুয়ার মধ্যে, ডিব্রুগড়ের মধ্যে, আর ফার্স্ট টি প্ল্যান্টার অফ আসাম হচ্ছেন মনিরাম দেওয়ান। আমাদের তারপরে ইম্পর্টেন্ট হচ্ছেন 1838 কী হয়? 1838 আমরা দেখেছিলাম যে লোয়ার আসাম অলরেডি চলে গিয়েছিল ব্রিটিশদের হাতে, কিন্তু 1838-এ আপার আসামও ব্রিটিশের হাতে চলে যায়। আপার আসামও ব্রিটিশের হাতে চলে যায়। তারপর আমাদের জন্য এই জায়গা থেকে জাস্ট একটি পয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট, 1839 এবং 1840 আমাদের জন্য ইম্পর্টেন্ট। দুটি পয়েন্ট একসাথে আলোচনা করে নেব। 1839-এ কী হয়, 1840-তে কী হয়? 1830-তে ভারতবর্ষের মধ্যে ফার্স্ট টাইম টি কোম্পানি স্থাপন করা হয়। যেহেতু টি সম্পর্কে আলোচনা আসছে, তো একসাথে সবগুলো আলোচনা করে নিই যাতে আর কোনো ডাউট না থাকে। তো নাম্বার 1 হচ্ছে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম চায়ের গাছ লাগানো হয় 1837-এ। কার দ্বারা হয়? মনিরাম দেওয়ানের দ্বারা হয়। কোন জায়গায় হয়? চাবুয়ার মধ্যে হয় এবং ডিব্রুগড়ের মধ্যে হয়। তারপর বলা যদি হয় যে ভারতবর্ষের মধ্যে কখন চায়ের কোম্পানি স্থাপন করা হয়, তা হচ্ছে 1839-এ। আর যদি প্রশ্ন করে যে ভারতবর্ষের মধ্যে কোন সনে কখন টি কমার্শিয়ালি প্রডিউস করা হয়, অর্থাৎ কমার্শিয়ালি টিকে তৈরি করা হয়, বানানো হয়, তা হচ্ছে বাণিজ্যের উদ্দেশ্যে কোম্পানির মধ্যে কমার্শিয়ালি যখন করা হয়েছিল, অর্থাৎ 39-এ কোম্পানি স্থাপন হয়েছিল ঠিকই, কিন্তু 40-তে কী করা হয়েছে? চা উৎপাদন করা হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে, যাতে ব্যবসা করা যায় চার পাতা দিয়ে, চা দিয়ে, এই টি দিয়ে। এই জন্য বলা হয় যে বাণিজ্যিক উদ্দেশ্যে 1840-তে চা উৎপাদন করা হয়। এই জন্য চা থেকে আপনাদের এই প্রশ্নগুলো মনে রাখবেন, কেননা এই জায়গায় কনফিউশন ক্রিয়েট হয়। অনেকে তো জাস্ট এমসিকিউ পড়ে যাবেন, আর যাওয়ার পর আপনাদের এই জায়গায় কনফিউশন ক্রিয়েট হবে এবং আনসারিং করতে পারবেন না। এবং মনিরাম দেওয়ান থেকে আরও দুইটি প্রশ্ন আমরা দেখি। মনিরাম দেওয়ান উনি দেখলাম ফার্স্ট টি প্ল্যান্টার, তারপরে উনি কমার্শিয়ালি ফার্স্ট ট্রি গ্রো আপ করেছিলেন, অর্থাৎ চা উৎপাদন করেছিলেন, উনি চারা লাগিয়েছিলেন এবং তার থেকে প্রোডাকশন করেছিলেন। এরপর আরেকটি প্রশ্ন ক্রিয়েট হয় মনিরাম দেওয়ান, যে উনি
আচ্ছা 1840 হয়েছে, আর পরে আমাদের রয়েছে 1846। 1846-এর পরে মনিরাম দেওয়ানে যাব, আবার আমাদের 1857-এ কাজে আসবে। কেননা 1857-এ আমরা জানি সিপাহী বিদ্রোহ হয়েছিল, আর সিপাহী বিদ্রোহের প্রত্যেকটি প্রভিন্স থেকে, প্রত্যেকটি জায়গা থেকে একজন লিডার ছিলেন, আর আসামের সিপাহী বিদ্রোহের লিডার ছিলেন মনিরাম দেওয়ান। তো এই জায়গায় মনিরাম দেওয়ানের কথা আসবে, এই জায়গায় আমরা মনিরাম দেওয়ান নিয়ে আলোচনা করব। এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1846। 1846-এ কী হয়? 1846-এ আমরা জানি আসামিস ল্যাঙ্গুয়েজের আসামিস ল্যাঙ্গুয়েজের ফার্স্ট ম্যাগাজিন পাবলিশ হয়। আসামের ল্যাঙ্গুয়েজের ফার্স্ট ম্যাগাজিন কি? অরুণোদয়। অরুণোদয় পাবলিশ করা হয়। তো যদি প্রশ্ন আসে আসামিস ল্যাঙ্গুয়েজের ফার্স্ট ম্যাগাজিন কোনটি, আমাদের আনসার হবে অরুণোদয়। আসামিস ল্যাঙ্গুয়েজের ফার্স্ট ম্যাগাজিন কোনটি, তা হবে অরুণোদয়। আর আসামিস ল্যাঙ্গুয়েজের ফার্স্ট ম্যাগাজিন কখন পাবলিশ হয়, তা হচ্ছে 1846-এ। কার দ্বারা পাবলিশ করা হয়, তা হচ্ছে ডক্টর নাথান ব্রাউন। ডক্টর নাথান ব্রাউনের দ্বারা পাবলিশ করা হয়, অর্থাৎ এডিটর ছিলেন। যদি প্রশ্ন করে হু ওয়াজ দ্য এডিটর অফ ম্যাগাজিন অরুণোদয়, অরুণোদয় ম্যাগাজিনের কে এডিটর ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর নাথান ব্রাউন। তো এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন 5-6টি প্রশ্ন আমরা ক্লিয়ার করে নিলাম, 5-6টি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। 46-এ কী হয়েছে? 46-এ আসামিস ল্যাঙ্গুয়েজের ফার্স্ট ম্যাগাজিন পাবলিশ হয়, যার নামটি হচ্ছে অরুণোদয়, আর তা কে করেছিলেন? এডিটর হচ্ছেন ডক্টর নাথান ব্রাউন। যদি প্রশ্ন করে ফার্স্ট ম্যাগাজিন কোনটি, অরুণোদয় কোন সনে হয়েছে? 1846-এ হয়েছে। কার দ্বারা হয়েছে? ডক্টর নাথান ব্রাউনের দ্বারা হয়েছে। আশা করি এই পয়েন্টটি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আমরা সামনের দিকে অগ্রসর হই। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1857। 1857-এ কী হয়? 1857-এ ভারতবর্ষের মধ্যে সিপাহী বিদ্রোহ আরম্ভ হয়। আমরা জানি মিরর থেকে আরম্ভ হয়েছিল। মঙ্গল পাণ্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রধান নায়ক। আমরা তা আলোচনা করেছি ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে। আমরা ওই দিকে যাব না, আমরা আসাম হিস্ট্রির দিকে আলোচনা করব। 1857 আমাদের আসাম হিস্ট্রির মধ্যে কেন ইম্পর্টেন্ট? কেননা 1857-এর মধ্যে সিপাহী বিদ্রোহ পুরা দেশব্যাপী আরম্ভ হয়েছিল। পুরা দেশব্যাপী আরম্ভ হয়েছিল, এবং আসাম থেকে যিনি লিডার ছিলেন সিপাহী বিদ্রোহের, অর্থাৎ আসামের মধ্যেও সিপাহী বিদ্রোহ হয়েছিল, আসামের মধ্যেও এই যে মুভমেন্টটি হয়েছিল, ওই আসামের মধ্যে যিনি লিডার ছিলেন তিনি হচ্ছেন মনিরাম দেওয়ান। অর্থাৎ সিপাহী বিদ্রোহের লিডার হচ্ছেন মনিরাম দেওয়ান। আরেকটি পয়েন্ট আমাদের মনিরাম দেওয়ান দিয়ে ক্লিয়ার করলাম। তারপর 1858-এ মনিরাম দেওয়ানকে ফাঁসি দেওয়া হয়। 1858-এ কী হয়? মনিরাম দেওয়ানকে মনিরাম দেওয়ান এবং ওনার সাথে ছিলেন বড়ুয়া, ওনার সাথে ছিলেন পিউলি বড়ুয়া বলে একজন ছিলেন। পিউলি ফুকন নয়, পিউলি ফুকন কিন্তু 1830-তে ফাঁসি দেওয়া হয়। এই জায়গায় পিউলি বরফুকন বলতে পারে, পিউলি ফুকন বরফুকন একই কথা। আর পিউলি বড়ুয়াকে ফাঁসি দেওয়া হয়। অর্থাৎ এই 1858-এ কী হয়? 1858-এ মনিরাম দেওয়ান এবং পিউলি বড়ুয়াকে পাবলিকলি, অর্থাৎ পাবলিকের সামনে, আরেকটি প্রশ্ন তৈরি হতে পারে কাদেরকে পাবলিকের সামনে ফাঁসি দেওয়া হয়েছিল, তা হচ্ছেন একজন মনিরাম দেওয়ান, একজন হচ্ছেন পিউলি বড়ুয়া। এই মনিরাম দেওয়ানের সাথে মুভমেন্টে শরিক ছিলেন, এই জন্য ওনাকেও সাথে ফাঁসি দেওয়া হয়। এরপর মনিরাম দেওয়ান থেকে আরেকটি প্রশ্ন আসে। মনিরাম দেওয়ানকে আমরা কলিতা রাজা বলে আমরা জানি। কলিতা রাজা মনে রাখবেন, মনিরাম দেওয়ানকে কলিতা রাজা বলেও জানা যায়। কলিতা রাজা বলেও মনিরাম দেওয়ানকে জানা যায়। কোন প্রশ্ন আসতে পারে? হু ওয়াজ কলিতা রাজা? তিনি হচ্ছেন মনিরাম দেওয়ান। মনিরাম দেওয়ানের ফাঁসি কবে হয়েছে? 1858-এ হয়েছে। এতটুকু আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আর কোনো মনিরাম দেওয়ান থেকে যদি প্রশ্ন আসে, মনিরাম দেওয়ান থেকে যা প্রশ্ন আসবে, টি প্ল্যান্ট থেকে প্রশ্ন আসবে, টি প্রোডাকশন থেকে প্রশ্ন আসবে, তা আপনাদের কোনো ডাউট থাকবে না, ক্লিয়ার হয়ে গিয়েছে, আনসার করতে পারবেন। তারপর আমরা দেখি আমাদের কোন সনটি ইম্পর্ট্যান্ট। একটি যদি লংও হয় ক্লাসটি, তারপরেও অন্যান্য ক্লাস যেমন আসাম হিস্ট্রি থেকে আমি দেখেছি মডার্ন হিস্ট্রির মধ্যে 10-12টি ক্লাস অনেকে তৈরি করেছেন। তো অনেকটা ক্লাস থেকে আমরা কোয়ালিটিপূর্ণ যদি একটি ক্লাস করি তাহলে আমাদের সময়
অল্প। আর এই সময়ের মধ্যে যে বা যারা ওয়াচ করবেন, অন্যান্যরা পুরা মাসকে মাস স্টাডি করে পিডিএফকে পিডিএফ স্টাডি করে যা শিখবে, আপনারা একটি ক্লাস থেকে কনসেপ্টটুকু যেহেতু আমি একসাথে মিক্স আপ করে অর্থাৎ একসাথে সবটুকু নিয়ে এসেছি, একটি পয়েন্টের উপরে অনেকটা পয়েন্ট আলোচনা করছি, আপনাদের বিলকুল ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ডাউট থাকবে না। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1861। 1861 কেন ইম্পর্টেন্ট বলেন তো? আমি পূর্বে আলোচনা করেছিলাম 1861-এর মধ্যে কি হয়েছিল। আসামের ফার্স্ট কৃষক বিদ্রোহ, আসামের মধ্যে ফার্স্ট পিজেন্ট, কৃষকদের দুইটি নাম রয়েছে, একটি হচ্ছে পিজেন্ট PEASANT, আর আরেকটি হচ্ছে ফার্মার। তো কৃষকের দুইটি নাম রয়েছে, তো কখন ফার্মার বিদ্রোহ বলবে না পিজেন্ট বলবে। তো আসামের মধ্যে ফার্স্ট কৃষক বিদ্রোহ আরম্ভ হয়েছিল, তা হচ্ছে 1861-এ, যা আমরা ফুলগুড়ি দাওয়া বলে জানি। ফুলগুড়ি দাওয়া বলে আমরা যা সাথে পরিচিত আছি। তো এই জায়গার মধ্যে আমরা নাম্বার 1 দেখলাম ফুলগুড়ি দাওয়া কখন হয়েছিল, তা হচ্ছে 1861-এ হয়েছিল, আর তা হচ্ছে ফার্স্ট আসামের কৃষক বিদ্রোহ। তারপরে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এই বিদ্রোহের মধ্যে, এই যে কৃষক বিদ্রোহ হয়েছিল, এই কৃষক বিদ্রোহের মধ্যে একজন ব্রিটিশ অফিসারকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ এই কৃষক বিদ্রোহের মধ্যে একজন ব্রিটিশ অফিসারকে কিল করা হয়েছিল, তা হচ্ছে লেফটেন্যান্ট সিঙ্গার। মনে রাখবেন, এক্সামের মধ্যে আসতে পারে কাকে ফার্স্ট কৃষক বিদ্রোহের সময় তাকে হত্যা করা হয়েছিল, তা হচ্ছে লেফটেন্যান্ট সিঙ্গার। এই লেফটেন্যান্ট সিঙ্গারকে ফুলগুড়ি দাওয়া, আর ফুলগুড়ি দাওয়া কোন জায়গায় হয়েছিল? নওগাঁর মধ্যে হয়েছিল। নওগাঁর মধ্যে ফুলগুড়ি দেওয়া হয়েছিল, অর্থাৎ নওগাঁর মধ্যে ফুলগুড়ি দেওয়া হয়েছিল। তো ফুলগুড়ি দাওয়া থেকে আমাদের প্রশ্ন যদি আসে যে ফুলগুড়ি দাওয়া কখন হয়েছিল, তা হচ্ছে 1861-এ হয়েছিল। কাদের দ্বারা হয়েছিল? কৃষকদের দ্বারা হয়েছিল। আর যদি বলে ফার্স্ট কৃষক বিদ্রোহ কোনটি ছিল, তা হচ্ছে ফুলগুড়ি দাওয়া। তারপর যদি প্রশ্ন আসে কোন জায়গা হয়েছিল, তা হচ্ছে নওগাঁও হয়েছিল। যদি বলে ফুলগুড়ি দাওয়ার মধ্যে একজন ব্রিটিশ অফিসারকে হত্যা করা হয়েছিল, ব্রিটিশ অফিসার নাম কি, তা হচ্ছে লেফটেন্যান্ট সিঙ্গার। আরেকটি প্রশ্ন তৈরি হতে পারে, যদি বলে এই যে কৃষক বিদ্রোহ আপরাইজিং হয়েছিল, উদিত হয়েছিল, এই কৃষক বিদ্রোহের বিহাইন্ড এ রিজন কি, কেন বিদ্রোহ করেছিল? অর্থাৎ আমরা সবাই জানি কৃষকরা পান সুপারি খেতে ভালোবাসে। কথাগুলো মনে রাখবেন, আমি গল্পর আকারে বলে দিচ্ছি। কৃষকরা বেশি পান সুপারি খায়, আর এই পান সুপারির মধ্যে ট্যাক্স লাগিয়েছিল ব্রিটিশ সরকার। এই জন্য পান সুপারি, তামুল অ্যান্ড বেটেল নাটের উপরে ট্যাক্স লাগানোর ফলস্বরূপ তারা এই কৃষক বিদ্রোহ করেছিল, যাতে তামুল এবং সুপারি থেকে ট্যাক্সটি অর্থাৎ বাদ দেওয়া হয়, ট্যাক্স লাগানো না হয়, এই জন্য বিদ্রোহ হয়েছিল। তো এই জায়গা থেকে দেখলাম আমরা, যদি প্রশ্ন করে যে ফুলগুড়ি দাওয়া কেন হয়েছিল, তার বিহাইন্ড রিজন হচ্ছে তামুল অ্যান্ড পানের মধ্যে কী করা হয়েছিল, তার ট্যাক্স লাগানো হয়েছিল, এই জন্য কৃষক বিদ্রোহ হয়েছিল। তো আশা করি এই কৃষক বিদ্রোহ থেকে আপনাদের কোনো ডাউট নেই, ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমরা দেখি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট সন হচ্ছে 1867। বলবেন স্যার 1867-এ কী হয়েছে? অনেকের হয়তো জানাও নেই। 1867-এ আমাদের একটি ইম্পর্ট্যান্ট একটি মাত্র পয়েন্ট রয়েছে, তা হচ্ছে কি, ফার্স্ট আসামিজ ল্যাঙ্গুয়েজে একটি ডিকশনারি লেখা হয়, অর্থাৎ ফার্স্ট আসামিজ ল্যাঙ্গুয়েজে ডিকশনারি পাবলিশ হয় 1867-এ। ফার্স্ট আসামিজ ল্যাঙ্গুয়েজে ডিকশনারি পাবলিশ হয় 1867-এ। কার দ্বারা? ডক্টর মাইলস বনসন। মনে রাখবেন নামটি। যদি প্রশ্ন করে যে ফার্স্ট কে আসামিজ ল্যাঙ্গুয়েজে ডিকশনারি পাবলিশ করেছিলেন, তিনি হচ্ছেন ডক্টর মাইলস বনসন। কোন সনে করেছিলেন? তা হচ্ছে 1867-এ। মনে রাখবেন ফার্স্ট আসামিজ ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ যেহেতু আসামের কথা বলা হচ্ছে, তো এই পয়েন্টটিও ইম্পর্টেন্ট। ফার্স্ট আসামিজ ল্যাঙ্গুয়েজে ডক্টর মাইলস বনসন তিনি কী করেছিলেন? আসামিজ ডিকশনারি পাবলিশ করেছিলেন। কত সনে করেছিলেন? 1867-এ করেছিলেন। তো এই জায়গা থেকে আমরা একটি পয়েন্ট সুন্দর দেখলাম। তারপর আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 1874-এ কী হয়েছিল বলতে পারবেন? 1874 থেকে আমাদের কয়েকটি পয়েন্ট রয়েছে। নাম্বার 1 হচ্ছে এই 1874-এর পূর্বে আসাম ছিল বেঙ্গল প্রেসিডেন্সির সাথে, অর্থাৎ আসামের কোনো কমিশনারেট ছিল না, কোনো কমিশনার ছিল না। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আসাম বেঙ্গল প্রেসিডেন্সি থেকে
সেপারেট হয়, অর্থাৎ আসাম কি হয় 1874-এ আসাম বেঙ্গল প্রেসিডেন্সি থেকে সেপারেট হয়। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি আমাদের আসামের মধ্যে তার ইন্ডিভিজুয়াল অর্থাৎ আসামের নির্দিষ্ট তার নিজস্ব একটি কমিশনার তৈরি করা হয়, একটি কমিশন তৈরি করা হয়। কমিশনারেট তৈরি করা হয়, অর্থাৎ কমিশনারেট বলতে পারেন বা কমিশন বলতে পারেন, একটি নিজস্ব আসামের কমিশনার তৈরি করা হয়। আরেকটি পয়েন্ট আমরা জানবো যে যদি প্রশ্নের মধ্যে বলে যে কোন সনে সিলেটকে আসামের সাথে সংযুক্ত করেছিল, সিলেট যে ছিল তখন কিন্তু সিলেট আসাম সবগুলো বেঙ্গল প্রেসিডেন্সির সাথে যুক্ত ছিল, কিন্তু এই সেম 1874-এ সিলেটকে আসামের সাথে সংযুক্ত করেছিল, অর্থাৎ সিলেটকেও আসামের সাথে সংযুক্ত করেছিল। এই তিনটি পয়েন্ট আমরা এই জায়গাতে পেয়ে গেলাম 1874 থেকে। 1874 থেকে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, আমাদের কাজে আসবে। তারপর আমরা দেখি নেক্সট কনসেপ্ট কী রয়েছে। দেখতে পাচ্ছেন একবারে একে একে আমরা একটি একটি করে প্রতিটি ইভেন্ট আমরা দেখা যাচ্ছি। তারপরে এই নিচের দিকে না দিয়ে উপর দিকে দিয়ে দিই। আমাদের 1884 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1884-এ কী হয়েছে, এত ইম্পর্টেন্ট একটি ইভেন্ট, এত ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। 1884-এর মধ্যে আসামের মধ্যে ফার্স্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন গঠন করা হয়, অর্থাৎ ফার্স্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন। ফার্স্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন অফ কলোনিয়াল আসাম ওয়াজ ফাউন্ডেড, অর্থাৎ আসামের মধ্যে ফার্স্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন ফাউন্ড করা হয়েছিল। আর এই পলিটিক্যাল অ্যাসোসিয়েশনের নাম কী ছিল? সর্বজনিক সভা। এই পলিটিক্যাল অ্যাসোসিয়েশন ছিল সর্বজনিক, যোরহাটের মধ্যে করা হয়েছিল, যোরহাট সর্বজনিক সভা ছিল, যোরহাট সর্বজনিক সভা। এই যোরহাট সর্বজনীন সভা স্থাপন করা হয়, অর্থাৎ তা হচ্ছে ফার্স্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন। যদি প্রশ্ন করে কিভাবে প্রশ্ন করতে পারে যে ফার্স্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন কবে আসামের মধ্যে ফাউন্ড করা হয়েছিল, এস্টাবলিশ করা হয়েছিল, তা হচ্ছে আমাদের 1884-এ হয়েছিল। যদি বলে ফার্স্ট যে পলিটিক্যাল অ্যাসোসিয়েশন স্থাপন করা হয়েছিল তার নাম কি, তা হচ্ছে সর্বজনিক সভা। তা কোথায় করা হয়েছিল, তা হচ্ছে যোরহাটের মধ্যে করা হয়েছিল। কার দ্বারা যদি করা বলে যে কার দ্বারা করা হয়েছিল, তা হচ্ছে জগন্নাথ বড়ুয়ার দ্বারা করা হয়েছিল। এই পলিটিক্যাল অ্যাসোসিয়েশনকে ফাউন্ড করেছিলেন জগন্নাথ বড়ুয়া। কোন সনে হয়েছিল, তা হচ্ছে 1884-এ হয়েছিল। তার পূর্বে আমাদের একটি পয়েন্ট আমার মনে হচ্ছে যে 1861-এর পর একটি পয়েন্ট এই জায়গায় একটি পয়েন্ট ছাড়া হয়েছে। এই পয়েন্টটি নিয়ে আলোচনা করে নেই, আমার মনে আসছে যেহেতু, নাহলে ভুলে যাব পরে। একটি পয়েন্ট ছাড়া পড়েছে, অর্থাৎ 1866-এ একটি পয়েন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1866-এ কী হয়? 1866-এ ভারতবর্ষের মধ্যে অর্থাৎ এশিয়ার মধ্যে, এশিয়া বলতে যদি প্রশ্নটা আসে 1866 আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা এতটুকু দেখেছি, এই জায়গাটি আমাদের ছাড়া পড়ে গিয়েছিল এই জায়গাটা, তো এই জায়গা আমরা আলোচনা করে নিই এখন। এই জায়গার মধ্যে 1866-এ কী হয়েছিল? 1866-এর মধ্যে এই জায়গা থেকে অনেকটা প্রশ্ন হতে পারে। ভারতবর্ষ তথা এশিয়ার মধ্যে ফার্স্ট তেলের জন্য ড্রিল করা হয়েছিল। যদি প্রশ্ন করে যে ফার্স্ট ভারতবর্ষের মধ্যে কখন ড্রিল করা হয়েছিল, তা হচ্ছে 1866-এ হয়েছিল। যদি বলে পুরা এশিয়ার মধ্যে কখন তেলের জন্য ড্রিল করা হয়েছিল, তা হচ্ছে 1866। আর যদি বলে যে কোন জায়গায় হয়েছিল, তা হচ্ছে কি আমরা সবাই জানি ডিগবয়, মাকুমের ডিগবয়ের মধ্যে। তো মাকুমের ডিগবয় তা কোন জায়গায় পড়ছে? আসামের মধ্যে। এই জায়গা থেকে দেখুন কতটা যে প্রশ্ন তৈরি হতে পারে, কত এমসিকিউ তৈরি করতে পারবো, কিন্তু মেন হচ্ছে আমাদের কনসেপ্ট। অর্থাৎ 1866-এ কী হয়? 1866-এ ভারতবর্ষ তথা এশিয়া, এই ভারতবর্ষ এশিয়া যে কোনো প্রশ্ন আসতে পারে। এশিয়ার মধ্যে ভেরি ফার্স্ট টাইম, অর্থাৎ ফার্স্ট টাইম
তেলের জন্য অর্থাৎ খনিজ পদার্থের জন্য খনিজের জন্য ড্রিল করা হয়েছিল। এই হচ্ছে আমাদের নাম্বার 1 কনসেপ্ট। এর থেকে আরেকটি প্রশ্ন আমাদের প্রশ্ন আসতে পারে, যদি আমি প্রশ্ন করি বলে ওয়ার্ল্ডের মধ্যে কখন ড্রিল করা হয়েছিল তেলের জন্য, তা হচ্ছে এই সনটি যদি মনে থাকে তাহলে ওই সন মনে আসবে, আর ওই সনটি যদি মনে থাকে তাহলে ওই সন চলে আসবে। তো আপনাদের একটি লিঙ্ক তৈরি করে দিচ্ছি। যদি এর থেকে আমরা 8 ইয়ার্স মাইনাস করি, 8 ইয়ার্স মাইনাস করি, তাহলে আমরা চলে যাব কোন জায়গায়? 1858-এ চলে যাব। তো দেখতে পাচ্ছেন 1858-এ চলে যাব 8 ইয়ার্স মাইনাস করে। এই 1858-এর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডের মধ্যে ভেরি ফার্স্ট টাইম নিউ ইয়র্কের, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নিউ ইয়র্কের মধ্যে পেনসিলভেনিয়ার মধ্যে এই ফার্স্ট টাইম ডিল করা হয়েছিল তেলের জন্য। তো আমরা কনসেপ্ট দেখলাম, কি কনসেপ্ট দেখলাম? 1858-এ ফার্স্ট টাইম, ভেরি ফার্স্ট টাইম পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট টাইম তেল খনিজ জন্য, তেলের জন্য ড্রিল করা হয়েছিল ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পেনসিলভেনিয়ার মধ্যে। কত সনে? 1858-এ। আর তার পরবর্তী 8 বছর পর ভারতবর্ষের আসামের মাকুম একটি জায়গা রয়েছে, তার ডিগবয়ের মধ্যে কী করা হয়? তেল খনন করা হয়েছিল। তেল খনন করা বলতে তেলের জন্য জাস্ট ড্রিল করা হয়েছিল। এই জায়গা থেকে আমরা কনসেপ্ট দেখলাম। তারপর যেহেতু তেল নিয়ে আলোচনা চলছে, তাহলে আমরা দেখি 1889-এ আমাদের আসামের মধ্যে এই যে ডিগবয়ের মধ্যে তেল ডিসকভার করা হয়েছিল। এই জায়গায় আপনাদের কনফিউশন ক্রিয়েট হয়, অনেক রয়েছেন যে স্যার আমরা তো 3টি সন হয়ে যায়, তাহলে কিভাবে শিখব? অর্থাৎ 1866-এ ডিগবয়ের মধ্যে তেল পাওয়ার জন্য ড্রিল করা হয়েছে, অর্থাৎ গর্ত করা হয়েছে, খনন করা আরম্ভ হয়েছে। আর তেল ডিসকভার হয়েছে 1889-এ। আবার আরেকটি পয়েন্ট থাকে আমাদের, যে 1891-এ তেল কি করা হয়? তেল রিফাইনারি হিসাবে তেল উৎপাদন করা হয় এই ডিল দিয়ে। অর্থাৎ এই যে ডিল করা হয়েছিল 1866-এ, এই ডিল থেকে ডিসকভার করা হয় 1889-এ। তেল রয়েছে এই জায়গায়, তেল মিলা হয়েছে, অর্থাৎ তেল পাওয়া গেছে। আর তারপর তেল উৎপাদন করা হয়, উঠানো হয় 1891-এ, এবং উঠিয়ে তা ব্যবহারের মধ্যে লাগানো হয়। তো আশা করি তেল থেকে, আসামের ওয়েল থেকে যদি প্রশ্ন আসে, তা আপনাদের কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। আর এই যে ডিগবয়ের মধ্যে একটি রিফাইনারি রয়েছে, তা দেখতে পাচ্ছেন কত হয়েছে। আরও 2টি রিফাইনারি রয়েছে। একটি হচ্ছে, আমরা জানি যে আসাম অ্যাকর্ডের পর, আসাম অ্যাকর্ড হয়েছিল আমাদের পরবর্তী সময় আলোচনায় আসবে, 1985-এ হয়েছিল। আর আসাম অ্যাকর্ডের ফলস্বরূপ আমাদের আরেকটি নুনমাটির মধ্যে একটি রিফাইনারি স্থাপন হয়েছিল, তা হচ্ছে 1999-এ হয়েছিল। আর আরেকটি রয়েছে আমাদের বঙ্গাইগাঁওয়ের মধ্যে তেল রিফাইনারি রয়েছে। অর্থাৎ টোটাল 3টি তেল রিফাইনারি আমাদের আসামের মধ্যে রয়েছে। তো আশা করি তেল থেকে আমাদের কনসেপ্ট বিলকুল ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা ছিলাম কোন জায়গায়? আমরা ছিলাম এই জায়গায় 1884-এ। আমরা 1884-এ চলে যাই হিস্ট্রির টাইম লাইনে। 1884-এ কী হয়েছিল? 1884-এ আমরা দেখেছিলাম যে ভেরি ফার্স্ট টাইম পলিটিক্যাল অ্যাসোসিয়েশন অফ কলোনিয়াল আসাম ওয়াজ ফাউন্ডেড। কলোনিয়াল আসাম পলিটিক্যাল অ্যাসোসিয়েশন ফাউন্ড করা হয়েছিল, যার নাম ছিল যোরহাট সর্বজনিক সভা। তিনি জগন্নাথ বড়ুয়া, উনি কী করেছিলেন? স্থাপন করেছিলেন 1885-এ। তারপর আমরা চলে যাই, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা জানি 1885-এর মধ্যে কী হয়? কংগ্রেস স্থাপন করা হয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন করা হয় 1885-এ। আর আমরা মডার্ন ইন্ডিয়ান ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম যে কে স্থাপন করেছিলেন। ডক্টর উমেশচন্দ্র ব্যানার্জি রয়েছেন, দাদাভাই নৌরাজি রয়েছেন, তারপরে জর্জ ওয়েল রয়েছেন, অ্যান্ড অলসো আমরা দেখেছি বদরুদ্দিন তৈয়বজি রয়েছেন, তারপরে এলান অক্টাভিয়ান হিউম রয়েছেন। অনেকে মিলে 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন করেন, আমরা দেখেছিলাম। তো 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপন হয়, এবং তার 4টি সেশন হয়েছিল, আমরা দেখেছিলাম। 1885-এ হয়েছে একটি, তারপরে 1886-এ হয়েছে, তারপরে 1887-এ হয়েছে, তারপরে 1888-এ হয়েছে। এই 4টি সেশন আমরা জানি। নাম্বার 1 সেশন হয়েছিল বোম্বের মধ্যে। যদি প্রশ্ন করে 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোথায় স্থাপন করা হয়েছিল, তা হচ্ছে বোম্বের মধ্যে। আর বোম্বের মধ্যে যখন স্থাপন করা হয়, এই যে একটি সেশন করা হয়েছিল 1885-এ বোম্বের মধ্যে, সেম জায়গায় সেশন একটি করা হয়েছিল, অর্থাৎ একটি বৈঠক করা হয়েছিল। এই বৈঠকের প্রেসিডেন্ট কে ছিলেন?
ছিলেন, সভাপতি কে ছিলেন, তিনি হচ্ছেন আমরা জানি উমেশচন্দ্র ব্যানার্জি, যাকে WC ব্যানার্জিও শর্ট ফর্ম কখনো ইউজ করা হয়। তারপর যদি বলে 1886, এই 1886টি আমাদের জন্য ইম্পর্টেন্ট, আসাম হিস্ট্রির মধ্যে আমাদের 1886টি ইম্পর্টেন্ট। বলবেন স্যার 1886 কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ 1886 এই জন্য ইম্পর্টেন্ট, কেননা আসাম থেকে সর্বপ্রথম কোনো একজন ব্যক্তি, যে যাকে আমরা নবীনচন্দ্র বরদলৈ বলে জানি, নবীনচন্দ্র বরদলৈ, এই নবীনচন্দ্র বরদলৈ উনি আসাম থেকে 1886-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেকেন্ড সেশনের মধ্যে যোগদান দিয়েছিলেন। দেখেন কতটা কনসেপ্টের প্রয়োজন আমাদের। আমরা জাস্ট MCQ পড়ি মনে করি আমরা তো অনেকটা নলেজ হয়ে গিয়েছে, কিন্তু তার সব কিছু লিঙ্কেজ সিস্টেম রয়েছে। যদি লিঙ্ক করে আপনারা একটি আরেকটির সাথে সংযুক্ত করে সেখানে জীবনেও বলবেন না, মনে একদম ফিক্সড হয়ে যাবে, বিলকুল মাইন্ডে সেট আপ হয়ে যাবে। তো 1886-এ কী হয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বিতীয় সেশন দেখতে পাচ্ছেন হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বিতীয় সেশন কোথায় হয়েছিল? কলকাতার মধ্যে হয়েছিল। আর তার প্রেসিডেন্ট ছিলেন কে? দাদাভাই নওরাজি আমরা জানি প্রেসিডেন্ট ছিলেন। তো যদি প্রশ্ন করে এই জায়গা থেকে, যে কোনো প্রশ্ন করে, যদি প্রশ্ন করে আমাকে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে ফার্স্ট আসামিস কে যোগদান দিয়েছিলেন, তিনি হচ্ছেন নবীনচন্দ্র বরদলৈ। যদি বলে আসাম থেকে কে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে গিয়ে যোগদান দিয়েছিলেন, তিনি হচ্ছেন নবীনচন্দ্র বরদলৈ। যদি বলে কোন সনে গিয়েছিলেন, সনটি হচ্ছে 1886-এ। যদি বলে ইন্ডিয়ান ন্যাশনাল কোন সেশনে গিয়েছিলেন, আমি বলবো সেকেন্ড সেশনে। যদি বলে এই সেশনের সভাপতি কে ছিলেন, আমি বলবো দাদাভাই নওরাজি। যদি বলে এই সেশনটি কোথায় হয়েছিল, আমি বলবো কলকাতার মধ্যে। বিলকুল একটি কনসেপ্টের ভিতরে দেখতে পাচ্ছেন সবটুকু প্রশ্ন আমাদের ইনক্লুড হয়ে গিয়েছে এবং প্রতিটা প্রশ্নের আনসার আমরা দিতে পারবো। তারপরে আমাদের তৃতীয়তম সেশন আমরা সবাই জানি মাদ্রাজের মধ্যে হয়েছিল। আর মাদ্রাজের মধ্যে যখন তৃতীয় সেশন হয়, এই সেশনের সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। আর 1888 হয়েছিল ফোরতম সেশন, তা হয়েছিল এলাহাবাদের মধ্যে। আর এলাহাবাদের মধ্যে যে সেশনটি হয়েছিল 1888-এ ফোরতম সেশন, এই সেশনের সভাপতি ছিলেন জর্জ ওয়েল, আমরা সবাই জানি। তা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আলোচনা করেছি, আমাদের ক্লিয়ার হয়েছে। তো আশা করি এই জায়গা পর্যন্ত আপনাদের বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা যাই আরও সামনের দিকে যাই। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1889। 1889-এ দেখেছি যে ফার্স্ট কী করা হয়েছে, ইন্ডিয়ার মধ্যে মাকুমের মধ্যে ডিপগয়ের মধ্যে তেল কী করা হয়েছে, ডিসকভার হয়েছে। 82 পয়েন্ট অলরেডি শিখে নিয়েছি, তারপরে কেন লিখলাম, তারপরে হ্যাঁ লেখার প্রয়োজন রয়েছে এই জন্য, কেননা এই 1889-এ আমরা জানি জোনাকি বলে একটি ম্যাগাজিন রয়েছে, খুব ফেমাস। এক্সামের মধ্যে বারবার আস্কিং করা হয় যে জোনাকি, আর জোনাকির এডিটর কে রয়েছেন, কোন সনে জোনাকি পাবলিশ করা হয়, জোনাকির আর কি নামে জানি। আমরা 3টি পয়েন্ট এই থেকে জানবো। নাম্বার 1 পয়েন্ট হচ্ছেন জোনাকি। জোনাকি যে ম্যাগাজিনটি আসামিস ম্যাগাজিন, অর্থাৎ ফার্স্ট ম্যাগাজিন না, মনে করবেন ফার্স্ট ম্যাগাজিন আমরা দেখেছি অরুণোদয়, যার এডিটর হচ্ছেন ডক্টর নাথান ব্রাউন, তা পাবলিশ হয়েছিল 1846-এ। ফার্স্ট ম্যাগাজিন নয়, কিন্তু একটি ম্যাগাজিন, ইম্পর্টেন্ট ম্যাগাজিন। জোনাকি কিন্তু ফার্স্ট টাইম পাবলিশ হচ্ছে, জোনাকি আর পূর্বে পাবলিশ হয়নি। অর্থাৎ জোনাকি যে ম্যাগাজিনটি, এই ম্যাগাজিনটি আসামিস ল্যাঙ্গুয়েজের ফার্স্ট ম্যাগাজিন নয়, অর্থাৎ এই ম্যাগাজিনটি ফার্স্ট টাইম পাবলিশ হচ্ছে। তো জোনাকি ফার্স্ট টাইম পাবলিশ হয় 1889-এ। ফার্স্ট টাইম পাবলিশ হয় কত সনে? 1889-এ। সেকেন্ড প্রশ্ন, যে জোনাকি কার দ্বারা পাবলিশ করা হয়েছিল? আমরা সবাই জানি জোনাকি পাবলিশ করেছিলেন, জোনাকির পাবলিশার ছিলেন এডিটর, অর্থাৎ আগরওয়াল বলে, কি নাম ছিল মনে আসছে না, পর সময়ে আলোচনা করে নেব। অর্থাৎ কি আগরওয়াল নামটা ছিল, কি চন্দ্র আগরওয়াল, নামটা পুরো মনে আসছে না, আগরওয়াল মনে আসছে জাস্ট। ওনার নাম কি ছিল? নবীনচন্দ্র নবীনচন্দ্র বরদলৈ। যাই হোক, আগরওয়াল বলে নামটি রয়েছে। একটি প্রশ্ন আমাদের রয়েছে, এই জায়গার প্রশ্নটা আমি ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। আর জোনাকি পাবলিশ হয়েছে 1889-এ, আর জোনাকির পাবলিশার হচ্ছেন আগরওয়াল। কি আগরওয়াল, আমার প্রথম খণ্ডটি আসছে না। আর থার্ড কনসেপ্ট হচ্ছে যে জোনাকিকে আর কি নামে আমরা জানি। জোনাকিকে আরেকটি নাম রয়েছে, জোনাকিকে বলা হয় রোমান্টিসিজম অফ আসামিস লিটারেচার, রোমান্টিসিজম ইন আসামিস লিটারেচার। অর্থাৎ জোনাকি যখন পাবলিশ হয়, এরপর থেকে রোমান্টিক একটি মুড আসামিস লিটারেচারের মধ্যে চলে আসে, এই জন্য বলা হয় রোমান্টিসিজম ইন আসামিস লিটারেচার। যদি বলে রোমান্টিসিজম ইন আসামিস লিটারেচার কোন ম্যাগাজিনকে রেফার করে, কোন ম্যাগাজিনকে রেফার করে এই কথাটি বলা হয়েছে, অথবা কোন ম্যাগাজিনকে এই কথা নামে, এই কথার দ্বারা আমরা জানি, তা হচ্ছে জোনাকি। তা আমরা জানি চন্দ্রকুমার আগরওয়াল। ইয়েস, চন্দ্রকুমার আগরওয়াল, তিনি কি করেছিলেন? জোনাকির এডিটর চন্দ্রকুমার আগরওয়াল।
চন্দ্রকুমার আগরওয়াল। মনে আসে না? এতটা জেনারেল নলেজ কীভাবে একটি মাথার মধ্যে সেট করে রাখবো, রয়েছে কিন্তু তা আসতে একটু 19-20 হয়। যাই হোক, আগরওয়াল শুধু আসছিল মুখে, আর ওই সাইডটা আসলো না। তো জোনাকি হচ্ছে ফার্স্ট পাবলিশ হয়েছিল, জোনাকি যে ম্যাগাজিনটি আসামিস ল্যাঙ্গুয়েজের ফার্স্ট পাবলিশ হয়েছিল 1889-এ। ওই জোনাকির এডিটর হচ্ছেন চন্দ্রকুমার আগরওয়াল, এবং ওই জোনাকিকে আরও একটি নামে জানা যায়, তা হচ্ছে রোমান্টিসিজম ইন আসামিস লিটারেচার। আশা করি আপনাদের এই পয়েন্ট থেকেও বিলকুল জোনাকি থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এই জায়গা থেকে যে কোনো প্রশ্ন করুক আপনারা আনসার করতে পারবেন। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট অলরেডি আলোচনা করে নিয়েছি 1891-এ কী হয়েছে, প্রথমবারের মতো মাকুম ডিপগোয়ের মধ্যে তেল উৎপাদন করা হয়েছিল। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1894, মোস্ট ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, একটি ইয়ার যার থেকে অনেকটা প্রশ্ন তৈরি হয় এবং ইম্পর্টেন্ট ফর এভরি কম্পিটিটিভ এক্সাম। গলা শুকিয়ে আসছে, জল পান করতেই হবে। যাই হোক, অনেকটা সন আলোচনা করে নিয়েছি। 1894 আমরা দেখে নিই। 1894-এ কী হয়, 1894-এ আমরা জানি দ্বিতীয় কৃষক বিদ্রোহ হয়েছিল। তা আমরা মডার্ন হিস্ট্রির মধ্যে অলরেডি আলোচনা করেছিলাম যে 1894-এ আসামের দরং জেলার মধ্যে, দরং এই জায়গার মধ্যে কৃষক বিদ্রোহ হয়, যাকে আমরা পত্রুঘাটের রণ বলে জানি। যাকে কি বলে জানি? পত্রুঘাটের রণ। পত্রুঘাটের রণ বলে যাকে আমরা জানি। তো 1894-এ দ্বিতীয় কৃষক বিদ্রোহে আসামের মধ্যে দেখা দেয়। তা কোন জায়গায় হয়েছিল? দরঙ্গের মধ্যে হয়েছিল। আর 1861-এ আমরা দেখেছিলাম তা কৃষক বিদ্রোহ হয়েছিল ফুলগুড়ি দাওয়া, তা হয়েছিল আমাদের কোন জায়গায়? নয়াগাঁওয়ের মধ্যে। আর 1894-এ তা হয়েছে পত্রুঘাটের রণ, তা হচ্ছে কোন জায়গায়? তা হচ্ছে নয়াগাঁওয়ের মধ্যে। তা শেষ নয়, এই জায়গা থেকে যে ইম্পর্টেন্ট কেন বললাম, এই জায়গাতে প্রশ্ন ক্রিয়েট হতে পারে, আর এই জায়গায় ইম্পর্টেন্ট একটি পয়েন্ট রয়েছে। এই পত্রুঘাটের রণকে আমরা জানি আরও একটি নামে, অনেকে জানেন অনেকে জানেন না। বলেন তো, কে বলতে পারবেন? যদি জানেন কমেন্ট বক্সে বলবেন, স্যার আমার জানা ছিল, আপনার বলার পূর্বে আমি কমেন্ট করেছিলাম। তো যাই হোক, এই পত্রুঘাটের রণকে আসামের জালিয়ানওয়ালাবাগ মেসাকার বলে জানা যায়। এত ইম্পর্টেন্ট পয়েন্ট দেখেন, এক্সামের মধ্যে যদি আসে যে আসামের জালিয়ানওয়ালাবাগ মেসাকার বলে কোন ইভেন্টকে, কোন বিদ্রোহকে, কোন মুভমেন্টকে জানা যায়, তা হচ্ছে পত্রুঘাটের রণ। এই পত্রুঘাটের কৃষক বিদ্রোহ, যাকে আসামের জালিয়ানওয়ালাবাগ মেসাকার বলে জানা যায়, তা কোন সময় হয়েছিল? 1894-এ হয়েছিল। কোথায় হয়েছিল? তা হচ্ছে দরঙ্গের মধ্যে হয়েছিল। তারপর আমরা দেখব আমাদের জন্য ইম্পর্টেন্ট কী রয়েছে। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 18 শতক চলে গিয়েছে, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1903। তো এখন একটু জল পান করে নেব, কয়েক সেকেন্ড আপনাদের হাত থেকে সময় নিচ্ছি, গলা শুকিয়ে গেছে, এতটা সময় আলোচনা করলাম। এখন এরপর থেকে আমরা বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার করব। জল পান করে নিই। নাইনটিন 1903-তে আমরা ছিলাম। এই 1903 থেকে আমাদের কনসেপ্ট আমরা ক্লিয়ার করি। 1903-তে কী হয়েছিল? 1903 সালে আসাম অ্যাসোসিয়েশন বলে একটি সংগঠন স্থাপন করেছিলেন। আসাম অ্যাসোসিয়েশন বলে একটি সংগঠন অর্গানাইজেশন স্থাপন করা হয়। কে করেছিলেন? তিনি হচ্ছেন মানিকচন্দ্র বড়ুয়া। মানিকচন্দ্র বড়ুয়া। তো 1903-তে কী হয়? আসামের মধ্যে আসাম অ্যাসোসিয়েশন একটি সংগঠন, অর্গানাইজেশন বলতে পারেন, স্থাপন করেন। কে করেছিলেন? মানিকচন্দ্র বড়ুয়া। যদি প্রশ্ন করে আসাম অ্যাসোসিয়েশন কে স্থাপন করেছিলেন, ফাউন্ডার, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আসাম অ্যাসোসিয়েশন, তিনি হচ্ছেন মানিকচন্দ্র বড়ুয়া। যদি বলে কখন স্থাপন করা হয়েছিল, হোয়েন ওয়াজ ফাউন্ডেড আসাম অ্যাসোসিয়েশন, তা হচ্ছে 1903-তে। তারপরে আরও প্রশ্ন তৈরি হতে পারে, এই জায়গা থেকে দুইটি কনসেপ্ট দেখলাম। 3 নম্বর কনসেপ্টটি হতে পারে, এই আসাম অ্যাসোসিয়েশনের প্রথম বৈঠক কোথায় হয়েছিল? প্রথম সেশন হয়েছিল ডিব্রুগড়ের মধ্যে। ডিব্রুগড়ের মধ্যে ফার্স্ট সেশন হয়েছিল। আরেকটি কনসেপ্ট পেয়ে গেলাম। তারপর আরেকটি কনসেপ্ট আমাদের প্রয়োজন এই জায়গার মধ্যে। আরেকটি কনসেপ্ট কি? আরেকটি কনসেপ্ট হচ্ছে এই ডিব্রুগড়ের মধ্যে যখন একটি বৈঠক বসে, সেশন বসার পর ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন?
ফার্স্ট প্রেসিডেন্ট অফ আসাম অ্যাসোসিয়েশন। তো ফার্স্ট প্রেসিডেন্ট অফ আসাম অ্যাসোসিয়েশন হচ্ছেন রাজা প্রভাত চন্দ্র বড়ুয়া। মনে রাখবেন কথাগুলো। রাজা প্রভাত চন্দ্র বড়ুয়া। তো আমরা দেখলাম এই আসাম 1903 থেকে আমাদের কতটা প্রশ্ন তৈরি হতে পারে। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে আসাম অ্যাসোসিয়েশন স্থাপন হয়েছিল 1903-তে, কার দ্বারা হয়েছিল? মানিকচন্দ্র বড়ুয়ার দ্বারা হয়েছিল। তার ফার্স্ট সেশন কোথায় হয়েছিল? ডিব্রুগড়ের মধ্যে হয়েছিল। কোন সনে হয়েছিল? ইন দ্য সেম ইয়ার, অর্থাৎ 1903-তে হয়েছিল। যদি সন জিজ্ঞাসা করে যে ফার্স্ট সেশন কোন সনে হয়েছিল ডিব্রুগড়ের মধ্যে, তা হচ্ছে 1903-তে হয়েছিল। আর ফার্স্ট সেশনের পরে ফার্স্ট প্রেসিডেন্ট অফ আসাম অ্যাসোসিয়েশন, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আসাম অ্যাসোসিয়েশন কে ছিলেন? তা হচ্ছে রাজা প্রভাত চন্দ্র বড়ুয়া। তো আশা করি এই জায়গাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আরও একটি প্রশ্ন তৈরি হতে পারে। আরেকটি প্রশ্ন কি, যদি বলে হু ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি অফ আসাম অ্যাসোসিয়েশন, তা কী হবে? তা হবে মানিকচন্দ্র বড়ুয়া। মনে রাখবেন, হি ওয়াজ অলসো দ্য সেক্রেটারি অফ দ্যাট অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের তিনি সেক্রেটারি ছিলেন। অর্থাৎ মানিকচন্দ্র বড়ুয়া হচ্ছেন ফাউন্ডার অ্যান্ড অলসো তিনি সেক্রেটারি ছিলেন আসাম অ্যাসোসিয়েশনের। এরপর আরও একটি প্রশ্ন আসতে পারে এই জায়গা থেকে। আমি যে প্রমাণগুলো মনে আছে সবটুকু আপনাদেরকে দিয়ে দেব। এই আসাম অ্যাসোসিয়েশন পরবর্তী সময়ে তার নাম চেঞ্জ করা হয়। তার নাম চেঞ্জ করে কী নাম রাখা হয় যদি প্রশ্ন করে, তা হবে প্রভিন্সিয়াল কংগ্রেস অর্গানাইজেশন। অর্গানাইজেশন। তো দেখেন এই জায়গা থেকে আমি চাইলে গুড়িয়ে ফিরিয়ে অনেকগুলো 10টি 15টি 20টি এমসিকিউ তৈরি করতে পারবো। জাস্ট আমাদের মেন কনসেপ্টের প্রয়োজন। তো সর্বশেষ কথা কি এই জায়গা থেকে 5th কনসেপ্ট, যে এই আসাম অ্যাসোসিয়েশন পরবর্তী সময়ে নামকে রিপ্লেস করে নাম রাখা হয় প্রভিন্সিয়াল কংগ্রেস অর্গানাইজেশন। প্রভিন্সিয়াল কংগ্রেস অর্গানাইজেশন। তো এই জায়গা থেকে আশা করি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আমরা সামনের দিকে অগ্রসর হই। নেক্সট আমাদের হিস্ট্রির টাইমলাইন কি বলছে, আমাদের কোন সনটি ইম্পর্টেন্ট, কোন সন থেকে আমাদের জানতে হবে এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, তা হচ্ছে আমাদের 1905। 1905-এ আমরা সবাই জানি লর্ড কার্জন, আমি লর্ড বলি না, এল কার্জনের দ্বারা আমাদের বঙ্গ বিভাজন হয়েছিল। অর্থাৎ ইস্টবঙ্গ ওয়েস্টবেঙ্গ ছিল কলকাতা, ইস্টবেঙ্গ ছিল আমাদের ঢাকা, ওদিক দিয়ে ও সাইড নিয়ে ছিল। তো যখন বঙ্গ বিভাজন হয় 1905-এ, বঙ্গ বিভাজন হওয়ার পর সুরেন্দ্রনাথ, আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে তা আলোচনা করেছি অলরেডি, সুরেন্দ্রনাথ তিনি একটি বৈঠক দেখেছিলেন কলকাতা টাউন হলের মধ্যে। আর বৈঠক ডাকার পর ওই বৈঠকে বসে 2টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নাম্বার 1 সিদ্ধান্ত হচ্ছে যে আমরা কি করব, স্বদেশি মুভমেন্ট আরম্ভ করব। স্বদেশি মুভমেন্ট কি, আমরা অন্য দেশি বিদেশি বস্ত্র পণ্য খাদ্য সব বর্জন করব, নিজে থেকে উৎপাদন করব। তা আলাদা কিস্সা রয়েছে, আলাদা স্টোরি রয়েছে, তার দিকে যাব না, মডার্ন হিস্ট্রিতে আলোচনা করেছি তা। এবং আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রক্ষাবন্ধন আরম্ভ হয়েছিল এই 1905 থেকে। কিন্তু আমরা এই জায়গায় আসাম হিস্ট্রির মধ্যে আমাদের কি প্রয়োজন, এই স্বদেশি মুভমেন্টের। অর্থাৎ সমগ্র দেশ জুড়ে স্বদেশি মুভমেন্ট আরম্ভ হয়েছিল। এক্সকিউজ মি। এই সমগ্র দেশ জুড়ে যখন স্বদেশি মুভমেন্ট আরম্ভ হয়, তো আসামের মধ্যেও এই স্বদেশি মুভমেন্ট আরম্ভ হয়েছিল। তো আসামের মধ্যে স্বদেশি মুভমেন্টের লিডার কে ছিলেন? লিডার ছিলেন আম্বিকাগিরি রায়চৌধুরী। আম্বিকাগিরি রায়চৌধুরী। এখন যদি প্রশ্ন করে আসামের স্বদেশি মুভমেন্টের লিডার কে ছিলেন? আম্বিকাগিরি রায়চৌধুরী। বিলকুল ইম্পর্টেন্ট প্রশ্ন এডিআরের জন্য এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আমাদের জন্য ইম্পর্টেন্ট সন হচ্ছে কি, 1916। যদি প্রশ্ন করে মডার্ন হিস্ট্রি যারা দেখেননি, আমি প্লেলিস্টে দিয়ে দেবো, মডার্ন হিস্ট্রি দেখে নেবেন। মাত্র 4-5টি ক্লাসের মধ্যে বিলকুল কমপ্লিট করে নিয়েছি। আমাদের এই বঙ্গবিভাজন যে আইন, তা 1911 পর্যন্ত থাকে। মিন্টু কী করে চালাকিতি করে 1909-এ কমিউনিয়াল ভোট কন্ডাক্ট করে এবং 1911-এ গিয়ে এই আইনটি বাতিল করে দিল্লি দরবার বসে জর্জ ফিফথ আসেন এবং কুইন মেরি আসেন। তার থেকে উড়িষ্যা এবং আরেকটি রাজ্য বিহার সেপারেট করার সিদ্ধান্ত নেয়। এরপরে এই বঙ্গবিভাজন আইনকে বাতিল করে অনেকটা হয়েছিল, তা আমরা মডার্ন হিস্ট্রিতে আলোচনা অলরেডি করে নিয়েছি, তা আলোচনা করার প্রয়োজন নেই। তো আমাদের এরপর ইম্পর্টেন্ট হচ্ছে 1916 কি হয়, 1916-এ 25 সেপ্টেম্বর 1916-এ 25 ডিসেম্বর, নট সেপ্টেম্বর, 25
25 ডিসেম্বরের মধ্যে আসাম ছাত্র সম্মেলন, যাকে আমরা আসাম স্টুডেন্ট কনফারেন্স বলে জানি, মনে রাখবেন আসাম ছাত্র সম্মেলন কখনো দিতে পারে ইংলিশে লিখে দিবে, অথবা দিতে পারে আসাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। তো আসাম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন স্থাপন করা হয়, ফর্ম করা হয়। আসাম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, আসাম স্টুডেন্ট কনফারেন্স অথবা আসাম ছাত্র সম্মেলন ফর্ম করা হয়। আর ফর্ম করার পর তা প্রথম বৈঠক হয়েছিল গুয়াহাটির মধ্যে। গুয়াহাটির মধ্যে হয়েছিল এবং ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? লক্ষ্মীনাথ বেজবরুয়া। লক্ষ্মীনাথ বেজবরুয়া। তো ফার্স্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন লক্ষ্মীনাথ বেজবরুয়া। তো 1916 থেকে আমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্ট তা হচ্ছে নাম্বার 1 25 ডিসেম্বর। কখনো এই ডেগুলো আস্কিং করে, মনে রাখবেন 25 ডিসেম্বরে ছাত্র সম্মেলন অর্থাৎ আসাম ছাত্র সম্মেলন ফর্ম করা হয়। নাম্বার 1 ছাত্র সম্মেলন আরেক নামে আমরা জানি, তা হচ্ছে আসাম স্টুডেন্ট কনফারেন্স। তারপর হচ্ছে কোন জায়গায় প্রথম বৈঠক হয়? গুয়াহাটির মধ্যে হয়। তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? তিনি হচ্ছেন লক্ষ্মীনাথ বেজবরুয়া। তারপর যদি বলে এই ছাত্র সম্মেলন কোন ডেতে হয়েছিল, তা হচ্ছে আমাদের 25 ডিসেম্বর। তো আশা করি এই 1916 আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এই জায়গা থেকে কী প্রশ্ন আমাদের তৈরি হতে পারে এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা দেখি আমাদের ইম্পর্টেন্ট সন হচ্ছে 1921। 1921-এ যাওয়ার পূর্বে আমরা দেখব 20-তে আলোচনা করতে হবে। 20-তে দেখি আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। 1920-তে কী হয় আমরা জানি, ইন্ডিয়ার মধ্যে মহাত্মা গান্ধী আফ্রিকাতে গিয়েছিলেন 1893-তে, আর উনি 1915-এ ভারতের মধ্যে রিটার্ন এসেছিলেন আমরা জানি। আসার পর উনি সবরমতী আশ্রম তৈরি করেছিলেন, তা আমরা ইন্ডিয়ান হিস্ট্রিতে আলোচনা অলরেডি করে নিয়েছি, দেখে নেবেন ক্লাসগুলো, বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, হিস্ট্রির মধ্যে কোনো ডাউট থাকবে না। তো 1920-তে নন কোপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন আরম্ভ হয় বাই মহাত্মা গান্ধী। তো পুরা দেশব্যাপী এই অসহযোগ আন্দোলন আরম্ভ হয়, আর পরবর্তী সময়ে চৌরি হত্যাকাণ্ড হয়, তারপরে এগুলো স্টপ করা হয়, ইন্ডিয়ান হিস্ট্রিতে আলোচনা করেছি। তো 1920 আমাদের আসামের হিস্ট্রির মধ্যে কেন ইম্পর্টেন্ট, 1920-তে যখন নন কোপারেশন মুভমেন্ট আরম্ভ হয় বাই মহাত্মা গান্ধী, তখন আসাম থেকে একজন মহিলা এই নন কোপারেশন মুভমেন্টের মধ্যে কী করেছিলেন? যোগদান দিয়েছিলেন এবং তিনি শহীদ হয়েছিলেন, ওনাকে হত্যা করা হয়েছিল। যদি বলে নন কোপারেশন মুভমেন্টের মধ্যে ফার্স্ট আসামিস মহিলা যিনি শহীদ হয়েছেন অথবা ফার্স্ট মার্টিয়ার যিনি আসাম থেকে শহীদ হয়েছেন, তিনি হচ্ছেন মালতী ম্যাম। তিনি কে? মালতী ম্যাম। মালতী ম্যাম। এখন এই জায়গায় মালতী ম্যাম, এই জায়গায় দেখেন যদি প্রশ্ন করে কে নন কোপারেশন মুভমেন্টে আসাম থেকে শহীদ হয়েছিলেন, মালতী ম্যাম। মহিলা যদি বলে তা হচ্ছে মালতী ম্যাম। যদি বলে আসামিজকে মহিলা শহীদ হয়েছিলেন, তা হচ্ছে মালতী ম্যাম। অলরেডি অনেকটা প্রশ্ন এই জায়গা থেকে তৈরি হতে পারে, আপনারা বুঝতে পারছেন কতটা প্রশ্ন আমি তৈরি করতে পারবো। তারপর এই মালতী ম্যামকে অলসো নন ওনাকে আরও একটি নামে জানা যায়। এই নামটা অনেকে কী করেন, যদি আপনি এমসিকিউ পড়েন এক জায়গায় এই নাম দেখবেন, অন্য জায়গায় গিয়ে মনগুরি দেখবেন, আর জায়গায় মনগুরি অরঙ্গ দেখবেন, এই জায়গায় অনেক কিছু নাম দেখবেন, কনফিউশন হবে। তো মেন হচ্ছে কনসেপ্ট, যদি কনসেপ্ট ক্লিয়ার করে নেন, যে কোনো প্রশ্ন করা হোক প্রতিটা প্রশ্নের জবাব দিতে পারবেন। তো এই মালতী ম্যামকে আরও একটি নামে জানা যায়, তা হচ্ছে কি? মনগুরি। মনগুরি অর্গান বা মনগুরি বলা হয়, এই সাইডটা বেশি আসে না, তো মনগুরি বলে মালতী ম্যামকে আমরা সবাই জানি। তো যদি মনগুরি আসে, মনগুরিও সেম, মালতী ম্যামকে মনগুরি বলে আমরা সবাই জানি। তো আমাদের 1920 হয়ে গেল। তারপরে আমরা দেখব 1921। এক্সকিউজ মি। 1921-এ আমরা দেখব আমাদের কি ইম্পর্টেন্ট। 1921-এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1921। 16-এর পরে আরেকটি আমাদের পয়েন্ট ছেড়ে দিয়েছি, 16-এর পরে আরেকটি পয়েন্ট আমাদের এই জায়গায় আসতে হবে। 1917 ইম্পর্টেন্ট।
কতটা পয়েন্ট মনে থাকবে বলেন তো? যাই হোক, একটিও পয়েন্ট ছাড়া হচ্ছে না, আপনাদের নিঃসন্দেহে থাকেন, প্রতিটা পয়েন্ট আলোচনা করা হচ্ছে। এই 1970-তে ডিসেম্বর মাসের মধ্যে আসাম সাহিত্য সভা স্থাপন করা হয়। আসাম সাহিত্য সভা স্থাপন করা হয় ডিসেম্বর মাসে। আসাম সাহিত্য সভা স্থাপন করা হয় ডিসেম্বর মাসে 1917-এ। কখন হয়? 1917-এ ফার্স্ট। মনে রাখবেন, এক্সামের মধ্যে আসে, সাহিত্য সভা থেকে অনেক প্রশ্ন ক্রিয়েট হয়, অনেক প্রশ্ন আসে। আর সাহিত্য সভার প্রেসিডেন্ট হচ্ছে কে? ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছেন সাহিত্য সভার পদ্মনাথ গোহাই বড়ুয়া। পদ্মনাথ গোহাই বড়ুয়া 1917-এ ডিসেম্বর মাসে আসাম সাহিত্য সভা স্থাপন করা হয়। আর সাহিত্য সভার প্রেসিডেন্ট ছিলেন পদ্মনাথ গোহাই বড়ুয়া। এই আসাম সাহিত্য সভার ফার্স্ট সেশন হয়েছিল শিবসাগরের মধ্যে। আরেকটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন 1917 থেকে আমাদের কতটা পয়েন্ট ক্লিয়ার হয়েছে। নাম্বার 1 হচ্ছে 1917-এর ডিসেম্বর মাসে আসাম সাহিত্য সভা স্থাপন করা হয়। আসাম সাহিত্য সভার ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছেন পদ্মনাথ গোহাই বড়ুয়া, ওই প্রেসিডেন্ট বলতে পারেন। অ্যান্ড অলসো আসাম সাহিত্য সভার ফাউন্ডারও বলা হয় পদ্মনাথ গোহাই বড়ুয়াকে। অ্যান্ড ফার্স্ট সেশন হয়েছিল শিবসাগরের মধ্যে। তো আশা করি এই আসাম সাহিত্য সভা থেকে যদি প্রশ্ন তৈরি হয়, যদি প্রশ্ন আসে, আপনারা সবাই আনসারিং করতে পারবেন। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আমরা দেখি আমাদের ইম্পর্টেন্ট, আমরা চলে গিয়েছিলাম 1921-এ। 1921-এ কী হয়েছিল? 1921 থেকে আমাদের অনেকটা পয়েন্ট জানতে হবে। 1921-এ কী হয়েছিল? নাম্বার 1 হচ্ছে 1921-এর জানুয়ারি মাসে আসাম প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি স্থাপন করা হয়। আসাম প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি স্থাপন করা হয়। ভালো করে বুঝবেন, 1921-এ নাম্বার 1 পয়েন্ট হচ্ছে জানুয়ারি মাসে আসাম প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি স্থাপন করা হয়। আসাম প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি স্থাপন করার পর তার আরেকটি নাম আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। মনে রাখবেন, আসাম প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটির আরেক নাম হচ্ছে আসাম কংগ্রেস কমিটি। আসাম প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটির অপর নাম হচ্ছে, আরও একটি নামে জানা যায়, তা হচ্ছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। আর পূর্বে যে আমরা দেখেছিলাম আসাম অ্যাসোসিয়েশন স্থাপন করা হয়েছিল 1903-তে। এই আসাম অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন মানিকচন্দ্র বড়ুয়া। এই মানিকচন্দ্র বড়ুয়ার যে সংগঠন আসাম অ্যাসোসিয়েশন, পরবর্তী সময়ে প্রভিন্সিয়াল কংগ্রেস অর্গানাইজেশন নাম দেওয়া হয়, তা মার্জ হয়ে যায়। তা কি হয়? সেকেন্ড কনসেপ্ট হচ্ছে আমাদের আসাম অ্যাসোসিয়েশন মার্জ হয়ে যায়। কার সাথে মার্জ হয়ে যায়? এই আসাম প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি বা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাথে আসাম অ্যাসোসিয়েশন মার্জ হয়ে যায়, যা 1903-তে মানিকচন্দ্র বড়ুয়া, তিনি ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট সেক্রেটারি ছিলেন মানিকচন্দ্র বড়ুয়া, যা ফাউন্ডার ছিলেন, ওনার দ্বারা তৈরি করা হয়েছিল আসাম অ্যাসোসিয়েশন। তা মার্জ হয়ে যায় কার সাথে? আসাম প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটির সাথে। এবং এই আসাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে ছিলেন? আমরা দেখেছিলাম রাজা প্রভাত চন্দ্র বড়ুয়া ছিলেন। তো সেকেন্ড কনসেপ্ট। থার্ড কনসেপ্ট হচ্ছে এই 1921 থেকে থার্ড কনসেপ্ট, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নাগপুর সেশন হয় 1921-এ। যদি এক্সামে আসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন 1921-এ, নাগপুর সেশন কখন হয়েছিল? তা হচ্ছে 1921-এ। তো 1921-এ নাগপুর সেশন হয়। তার থেকে আমাদের আসাম হিস্ট্রির লগে সম্পর্ক কি? আসাম হিস্ট্রির লগে সম্পর্ক হচ্ছে এই নাগপুর সেশনের মধ্যে নবীনচন্দ্র বরদলৈ
নবীনচন্দ্র বরদলৈ তিনি আসাম থেকে এই নাগপুর সেশনে গিয়ে যোগদান দিয়েছিলেন। যদি প্রশ্ন করে যে নাগপুর সেশনের মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নাগপুর সেশনের মধ্যে আসাম থেকে কে এসে যোগদান করেছিলেন, তিনি হচ্ছে নবীনচন্দ্র বরদলৈ। যদি বলে নবীনচন্দ্র বরদলৈ 1921 কোন সেশনে কংগ্রেসে যোগদান দিয়েছিলেন, তা হচ্ছে নাগপুর সেশন। এই জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকটা প্রশ্ন তৈরি করা যেতে পারে। ফোরতম আমাদের কনসেপ্ট হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ভেরি ফার্স্ট টাইম, অর্থাৎ সর্বপ্রথম মহাত্মা গান্ধী 1921 আসামের মধ্যে আসেন। মহাত্মা গান্ধী টোটাল 4 টাইম আসামের মধ্যে এসেছিলেন, মনে রাখবেন। মহাত্মা গান্ধী নাম্বার 1 1921 আসেন, নাম্বার 2 1926 আসেন, নাম্বার 3 1934 আসেন, আর নাম্বার 4 হচ্ছে 1946 এসেছিলেন। এই 4 টাইম নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 1 2 3 4, এই 4 টাইম টোটাল মহাত্মা গান্ধী আসামের মধ্যে এসেছিলেন। তো নাম্বার 1 হচ্ছে কি 1921 চলছে, তো মহাত্মা গান্ধী আসামের মধ্যে এসেছিলেন। আসামের কোন গ্রামে এসেছিলেন, তা আসামের 18 আগস্টে এসেছিলেন, মনে রাখবেন 18 আগস্টের মধ্যে মহাত্মা গান্ধী এসেছিলেন আসামের মধ্যে ভেরি ফার্স্ট টাইম 1921-এ। আর সেকেন্ড টাইম 1926-এ তিনি গুয়াহাটির মধ্যে এসেছিলেন আবার আসামের মধ্যে, এবং 1934-এ মহাত্মা গান্ধী এসেছিলেন থার্ড টাইম, অ্যান্ড 1946-এ মহাত্মা গান্ধী এসেছিলেন ফোর্থ টাইম। যখন মহাত্মা গান্ধীর কথা আলোচনা করছি, তো মহাত্মা গান্ধীর যখন আলোচনা এসেছে, তো মহাত্মা গান্ধী থেকে আরও 2-3টি পয়েন্ট আমরা দেখি। মহাত্মা গান্ধী বানুমতি তালুকদার, আমরা জানি বানুমতি তালুকদারকে উনি মহাত্মা গান্ধী, যাকে বানুমতি তালুকদার, ওনাকে মহাত্মা গান্ধী কয়েকটি পয়েন্ট দিয়েছিলেন। মহাত্মা গান্ধী ভানুমতি তালুকদারকে, এই জায়গাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এই জায়গায় আমরা কনসেপ্ট ইরেজ করে নেই, নিচে লিখতে অসুবিধা হয়, উপরে লিখতে অসুবিধা হয়, তো এই জায়গায় কনসেপ্ট ক্লিয়ার করে নেই। নাম্বার 1 হচ্ছে 1921-এ জানুয়ারি মাসে আসাম প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি স্থাপন করা হয়, যার অপর নাম হচ্ছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। তারপর আসাম যে অ্যাসোসিয়েশন মানিকচন্দ্র বড়ুয়া স্থাপন করেছিলেন, সেক্রেটারি ছিলেন, ওনার যে অ্যাসোসিয়েশন 1903 সালে স্থাপন করা হয়েছিল, তা মার্চ হয়ে যায় আসাম প্রভিন্সিয়াল কংগ্রেসের সাথে। নাম্বার 3 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নাগপুর সেশন হয়, এবং আসাম থেকে নবীনচন্দ্র বরদলৈ উনি গিয়ে এই নাগপুর সেশনে উপস্থিত হন। আর নাম্বার 4 কনসেপ্ট হচ্ছে মহাত্মা গান্ধী আসামের মধ্যে এসেছিলেন 14 আগস্টের মধ্যে ভেরি ফার্স্ট টাইম, সর্বপ্রথম। আর 4 টাইম মহাত্মা গান্ধী আসামের মধ্যে এসেছিলেন 1921-এ নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে 1926, নাম্বার 3 1934, আর নাম্বার 4 হচ্ছে 1946-এ। তো আমরা ইরেজ করে নিই। ইরেজ করে এই জায়গায় দেখো মহাত্মা গান্ধী থেকে আরও কয়েকটি প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট, যা এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। বানুমতি তালুকদারকে মহাত্মা গান্ধী উনি সরোজিনী অফ আসাম বলেছেন। সরোজিনী অফ আসাম, মনে করেন এত ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি প্রশ্ন এক্সামের মধ্যে আসে যে হু ওয়াজ সরোজিনী অফ আসাম, হু ইজ সরোজিনী অফ আসাম, অথবা ওয়াজ দিয়ে যদি বলে যে সরোজিনী অফ আসাম কে, অথবা হু ওয়াজ নোন এজ সরোজিনী অফ আসাম, কাকে সরোজিনী অফ আসাম বলে জানা যায়, তা হচ্ছে বানুমতি তালুকদার। যদি বলে বানুমতি তালুকদারকে সরোজিনী অফ আসাম কে দিয়েছিলেন এই টাইটেলটি, তা হচ্ছে মহাত্মা গান্ধী দিয়েছিলেন। আর বানুমতি তালুকদারকে আমরা আরেকটি টাইটেলে জানি, তা হচ্ছে ভলান্টিয়ারি বাই। মনে রাখবেন বানুমতি তালুকদারকে আরেকটি টাইটেল হিসাবে আমরা সবাই জানি, তা হচ্ছে ভলান্টিয়ারি বাই। তো আমরা এই জায়গা থেকে কনসেপ্টটি ক্লিয়ার করলাম। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1923 আমাদের জন্য, 1923 পড়বে, 1922 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1922-র মধ্যে আমরা আলোচনা করব গোপীনাথ বরদলৈ ফার্স্ট টাইম অ্যারেস্ট হন। এই যে গোপীনাথ বরদলৈ, উনি ভারতের মধ্যে সর্বপ্রথম গোপীনাথ বরদলৈ আসাম থেকে, যে আমরা জানি আসাম থেকে গোপীনাথ বরদলৈ তিনি 1922-তে অ্যারেস্ট হন। তারপরে আমাদের ইম্পর্টেন্ট এই জায়গায় একটি পয়েন্ট রয়েছে 1923 আমাদের ইম্পর্টেন্ট। 1923 হচ্ছে স্বরাজ পার্টি স্থাপন করা হয়, স্বরাজ পার্টি ফর্ম করা হয় আসামের মধ্যে। স্বরাজ পার্টি ফর্ম করা হয় আসামের মধ্যে 25 জুলাই। লিডার ছিলেন তরুণ রাম ফুকন, 25 জুলাইয়ের মধ্যে লিডার ছিলেন তরুণ রাম ফুকন। তো স্বরাজ পার্টি
দেখেন স্বরাজ পার্টি ভারতবর্ষের মধ্যে অন্যান্য জায়গায় স্থাপন করা হয়। আসামের মধ্যেও 1923-তে স্বরাজ পার্টি স্থাপন করা হয়, ফাউন্ড করা হয়। আর এই স্বরাজ পার্টি 25 জুলাই স্থাপন করা হয়। আর এই স্বরাজ পার্টির প্রধান ছিলেন, যিনি প্রেসিডেন্ট ছিলেন, ফাউন্ডার ছিলেন, তা হচ্ছে তরুণ রাম ফুকন। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1927। 1927-এ আমাদের কি হয়েছিল? এই 1927-এ আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ও মোর আপনার দেশ। ও মোর আপনার দেশ আমরা দেখেছিলাম, পড়েছিলাম। ও মোর আপনার দেশ বলে আমাদের আসামের স্টেট সং হচ্ছে ও মোর আপনার দেশ। তো ও মোর আপনার দেশ এই সংটি লিখেছিলেন লক্ষ্মীনাথ বেজবরুয়া। আমরা সবাই জানি, কমন প্রশ্ন, যে ও মোর আপনার দেশ এই সংটি হচ্ছে আসামের স্টেট সং, আর তা লিখেছিলেন লক্ষ্মীনাথ বেজবরুয়া। আর এই 1927-এ আসামের স্টেট সং হিসাবে তাকে অফিসিয়ালি অ্যাডাপশন করা হয়, অর্থাৎ তাকে ঘোষণা করা হয় এই ও মোর আপনার দেশ এই সংটি আমাদের আসামের স্টেট সং বলে ঘোষণা করা হয় 1927-এ। তো আশা করি এই 1927-এর পয়েন্টটিও আপনারা দেখে গিয়েছেন। অতটা পয়েন্ট আমরা আলোচনা করে নিয়েছি, দেখছেন কতটা ইম্পর্টেন্ট আজকে ক্লাসটি। তারপরে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1933 কী হয়েছিল? অল আসাম রায়ট স্থাপন করা হয়েছিল, অল আসাম রায়ট। কেন ডিস্টার্ব করে বারবার? নাইনটিন 33 আমাদের জন্য ইম্পর্টেন্ট। অল আসাম রায়ট স্থাপন করা হয়েছিল, ফাউন্ড করা হয়েছিল বাই গোপীনাথ বরদলৈ। বাই গোপীনাথ নয়, নবীনচন্দ্র বরদলৈ। ইয়েস, নবীনচন্দ্র বরদলৈয়ের দ্বারা নবীনচন্দ্র বরদলৈয়ের দ্বারা অল আসাম রায়ট স্থাপন করা হয়েছিল। এই অর্গানাইজেশনটি স্থাপন করা হয়েছিল 1933-তে নবীনচন্দ্র বরদলৈয়ের দ্বারা। তেমন ইম্পর্টেন্ট পয়েন্টটা নয়, জাস্ট লিখে নিলাম টাইমলাইন থেকে। কারেন্ট চলে যাচ্ছে। নাইনটিন আমরা দেখেছিলাম অল আসাম রায়ট সভা স্থাপন করেন নবীনচন্দ্র বরদলৈ। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1937 থেকে আমাদের কয়েকটি পয়েন্ট জানতে হবে। 1937-এ নাম্বার 1 পয়েন্ট হচ্ছে স্যার সৈয়দুল্লাহ। উনি ফার্স্ট চিফ মিনিস্টার